Thank Good you. evening, Niti, please. good evening, everyone. Welcome to the fourth and last event of the day 2 of this mega carnival. The title of this event is Webinar on Career Prospects in Game Development in Bangladesh and Abroad. Game development is the art of creating games and describe the design, development, and release of a game. By this session, we will learn about how game development can be career prospect. In this event, the keynote speaker is Mr. Ishtiaq Ahmed Sir, Chief Operating Officer, Batterylo Interactive. We are very grateful to him for his valuable time. Ishtiaq Ahmed Sir completed his BSc in CSE from Islamic University of Technology. During his student life, he started a software company called Batterylo Interactive with two of his friends. Now, Batterylo is one of the pioneer companies in Bangladesh working with AR, VR, game and web development. Besides that, he also works as an adjunct senior lecturer at DIU. Ishtiaq Sir is an XR and game development professional trainer who trained more than 500 plus students and professionals at different universities and organizations such as Rajshahi University, Brack University, IUT, DIU, ICT Division, etc. In this event, the session chair is Honorable Sir M.D. Soleiman Mia, Assistant Professor. Thank you, sir, for your valuable time. Now, we would like to invite our Honorable Mr. Ishtiaq Ahmed, sir, to take floor and continue the further procedure of this session. Thank you, Ms. Bithurai. I need to share my screen to show a presentation. Should I share my screen now, or is there any kind of permission for that? কোনো সমস্যা নেই ইশতিয়াক, যখন থেকে তোমার মনে হয় যে শেয়ার করা দরকার তখনই শেয়ার করতে পারো। শেয়ার পারমিশনটাকে অন দেওয়া আছে এখানে? জি অন করা আছে। So another question from my side, should I present the whole thing in English, or is it okay if I go Bangla? ইশতিয়াক কোনো সমস্যা নেই, বাংলায় প্রেজেন্ট করো, সমস্যা নেই। ওকে সো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, হোপফুলি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? এখনো তো আসেনি। প্রীতম স্যার, আপনি যদি আপনার স্ক্রিনটা একটু শেয়ার অফ করে দেন তাহলে ওনারটা আসতো। আচ্ছা একটু এক সেকেন্ড। ইশতিয়াক এখন শেয়ার করা যাচ্ছে? জি আমি দেখছি একটু ওয়েট করো। হ্যাঁ, আমি শেয়ার অ্যাকচুয়ালি করেছি, কিন্তু আই এম নট শিওর সবাই কি দেখতে পাচ্ছে নাকি। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ইশতিয়াক দেখতে পাচ্ছি। ওকে দেন স্টার্টিং দ্য প্রেজেন্টেশন। আমি ভিডিও অন করব না অফ থাকবে, এটার কোনো আছে? মানে is there any requirement for that? না, কোনো সমস্যা নেই ইশতিয়াক। Okay, I can go on. ভিডিও অফ থাকলে সমস্যা নেই। Okay. So actually, thank you everyone for inviting me again. I'm thanking you. So আজকে বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে এই ওয়েবিনার বা সেশনটা করা হচ্ছে সেটা হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্টিং গেম ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এন্ড অ্যাব্রোড। এবং I'm happy to share my experience with you guys about that. So একটু মানে ভেতরে যাওয়ার আগে একটু আমি যদি আমার সম্পর্কে একটু বেসিক, যদিও যিনি ইন্ট্রো দিলেন সে অনেক কথাই বলেছেন, বাট তারপরে একটু যদি বেসিক বলে নিতাম। আমি স্টুডেন্ট অবস্থায় বেসিক্যালি দুজন ফ্রেন্ডের সাথে আমরা একটা স্টার্টআপ দিয়েছিলাম, ব্যাটারিলো ইন্টারঅ্যাক্টিভ। সো আমরা শুরুতে দেখা যেত যে ছোটখাটো কাজ করতাম, শেখার চেষ্টা করতাম এন্ড এভরিথিং। পর আস্তে আস্তে যখন জিনিসগুলো সিরিয়াস হলো তখন আমরা চিন্তা করলাম যে আমরা মানে ফুল ফোর্স কোম্পানি ফর্ম করে আমরা উইল গো অল ইন। তো দ্যাটস ওয়াই পরে আমরা ট্রেড লাইসেন্স করা থেকে শুরু করে এভরিথিং করে 6 বছর আগে আমরা ফর্মালি কোম্পানি স্টার্ট করেছিলাম।
এতদিনে দেশে এবং দেশের বাইরের অনেক কোম্পানির সাথে কাজ করা হয়েছে, অনেক প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে। তো মোস্টলি যদি অ্যারেনা অফ প্রজেক্ট নিয়ে বলি, সেক্ষেত্রে হচ্ছে এআর ভিআর, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এবং রিসেন্টলি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি। এটা একটা হবির মতো বেসিক্যালি, টিচিং স্টুডেন্টস। আর সবচেয়ে যেটা আমি এনজয় করি বিসাইড মাই সফটওয়্যার ফার্ম, সেটা হচ্ছে যে ট্রেনিং দেওয়া, ট্রেনিং অন এক্সআর। এক্সআর ওয়ার্ডটা অনেকের কাছে নতুন। সো এআর ভিআর এমআর এই তিনটা টার্মকে একসাথে এক্সআর বলা হয়। সো আমি টক অ্যাবাউট দ্যাট লেটার অন। আর পাশাপাশি গেম ডেভেলপমেন্টের ট্রেনিং সেশন করে থাকি। সো ইফ আই গো ফরওয়ার্ড, so this is basically my basic intro of my company, Batterylo Interactive. So আমি আগেও বলেছি আর একবার বলছি, work with game development, AR development, AR মানে হচ্ছে augmented reality, web development and VR development. Recently digital marketing নিয়ে কাজ করছি। So Batterylo Interactive শুরুতে যখন আমরা ফর্ম করেছিলাম, it was kind of like an experiment. So আমরা এনজয় করতাম একসাথে কাজ করা, এবং we used to compete in different universities, in different competition, in different events. যেমন এইখানে যে ফেস্টটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটিতে, সো এরকম আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এরকম যত ফেস্টই হতো আমরা চেষ্টা করতাম কোনো না কোনো প্রজেক্ট কম্পিটিশন, প্রজেক্ট শোকেজিং এ পারফর্ম করার। তো করে করে যখন বেশ ভালো পারফরমেন্স হতে থাকলো, লাইক ইভেন আমরা মাইক্রোসফট ইমাজিন কাপের রানার আপ ছিলাম এক সময়। তো তখন চিন্তা করলাম যে জিনিসটা আসলে কম্পিটিশন লেভেলে শুধু রাখলে হবে না, ইফ ইউ ওয়ান্ট, যেহেতু আমাদের মধ্যে বন্ডিং ভালো এবং যেহেতু আমরা কাজ করতেছি ভালো, সো আমরা চিন্তা করলাম যে উই শুড গো ফুল প্রফেশনাল। এরপর আমরা কোম্পানি ফর্ম করলাম ব্যাটরিলো ইন্টারঅ্যাক্টিভ নামে। তারপরে বেসিক্যালি উই স্টার্টেড গেটিং ওয়ার্ক, আস্তে আস্তে মার্কেটিং টিম, আস্তে আস্তে এখন মোটামুটি আমাদের লাইক অ্যারাউন্ড 28 থেকে 30 জনের টিম মেম্বার, এবং উই আর লাইক ডুইং আলহামদুলিল্লাহ ভেরি গুড। These are some of my training sessions. এটা দেখানোর রিজনটা হচ্ছে যে বেসিক্যালি একটা প্রেজেন্টেশন, একটা 1 hour সেশন is not basically enough to make some person full force game developer. So beside that, government এবং বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন আমি যদি একটু এক্সাম্পলটা নিই, যেমন আইসিটি ডিভিশন, তারপর স্টার্টআপ বাংলাদেশ, তারপর বিভিন্ন ইউনিভার্সিটির উদ্যোগে যেমন ব্র্যাক, তারপর আইইউটি, ড্যাফোডিলের সাথেও কাজ করেছি, তারপর এই ছবিগুলো, এই বামের ছবিগুলো রাজশাহী ইউনিভার্সিটির। তো এইসব জায়গায় বিভিন্ন ট্রেনিং সেশন অর্গানাইজ করা হয়। তো এটা অনেকে গভর্নমেন্টের অ্যাফিলিয়েশনও করে, অনেকে নিজেদের উদ্যোগেও করে। তো আমি মানে এখানে বেশ কয়েকজন ট্রেনার, আমি এখন পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে ড্যাফোডিল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউডা, তারপর আইইউটি, এইসব জায়গায় এই এআর ভিআর গেম ডেভেলপমেন্টের ট্রেনিং সেশন নেই। এই ট্রেনিং সেশন গুলো আমি অনেকদিন ধরে নিচ্ছি, প্রায় 3-3.5 বছর। এবং এটাতে যেটা সুবিধা হয়, নাম্বার ওয়ান, আমি তো বেসিক্যালি আই ওয়ার্ক অন ডেভেলপমেন্ট, রাইট? সো যখন ট্রেনিং নেওয়া হয় তখন আসলে আমার নিজেরও ঝালাই হয়। নাম্বার টু হচ্ছে আই ক্যান শেয়ার নলেজ। সো নলেজ সবসময় নিজের মধ্যে রাখলে আসলে হয় না। সো আমি যে যাই জানি, অল্প বেশি যাই জানি, ওটা আমি শেয়ার করার চেষ্টা করি। এবং সবচেয়ে যেটা বড় ভালো ব্যাপার যেটা আমি দেখি, সেটা হচ্ছে যে টু মেক ওয়ার্কফোর্স, ঠিক আছে? বিকজ ভার্সিটি লাইফের পড়ালেখা মোস্টলি থিওরি বেস এবং প্র্যাকটিক্যাল বেস পড়ালেখা আছে, বাট দেখা যায় যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলা ওনারা হয়তো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলা ভার্সিটি স্টুডেন্টরা হয়তো ওইভাবে করতে পারে না, পারসিভ করতে পারে না। তো এই ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন গুলা যে সুবিধাগুলো হয়, সেটা তো হচ্ছে যে আসলে রিয়েল লাইফে কি ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে, ক্লায়েন্টকে কিভাবে কাজ করে দিতে হয়, প্লাস একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটে রোল আউট করে, এভরিথিং এই সেশন গুলাতে শেখানো হয়। সো দিস আর সাম অফ মাই ট্রেনিং সেশনস। যেহেতু আজকের পুরা ডিসকাশনটাই অ্যাবাউট গেম ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার ইন গেম ডেভেলপমেন্ট, সো বিফোর লাইক গোয়িং ইনটু ক্যারিয়ার সেশন, ফার্স্ট I think we should like dive deep into game development first. So that's why like আমি একটু গেম ডেভেলপমেন্ট নিয়ে কিছুক্ষণ কথা বলবো। After that we can talk about how to proceed, and if you are interested, then how to proceed in game development career. So let's talk about game development first. So before going to like further detail, if I give a brief overview of game industry in the world,
এটা 2019 সালের একটা স্ট্যাটিস্টিক্স, যেটার গেম ইন্ডাস্ট্রি ভ্যালুয়েশন হচ্ছে কাইন্ড অফ $151.55 বিলিয়ন, বিলিয়ন উইথ বি, লাইক হিউজ মার্কেট। এবং এটা বলা ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট। এটা অনেকের কাছে হয়তো মনে হতে পারে আনবিলিভেবল, বাট দিস ইজ ট্রু ফ্রম সাম ট্রাস্টেড সোর্স, you can search in the internet. If I like show the map of game industry or gaming industry regions, তো দেখবো যে আমরা ইউএসএ কানাডার দিকে খুব বেশি খুব হাই লেভেলের গ্রোথ আছে। এশিয়াতেও বেশ ভালো গ্রোথ। এশিয়াতে স্পেশালি আমি যেটা দেখি এশিয়া, অস্ট্রেলিয়া, বিশেষ করে ইন্ডিয়ার গেমের মার্কেট বিশাল। ঠিক আছে, কম্পারেটিভলি দেখা গেছে যে রাশিয়া বা ইউরোপ এবং আফ্রিকা সেগমেন্টে কম্পারেটিভলি গেম ইন্ডাস্ট্রিটা একটু লো, বাট the big players are from USA, Canada, এবং in some cases Asia, Philippines are doing very good, Korea, Japan, China's market মারাত্মক বড়। So these countries are doing pretty good. Bangladesh, if I like go to before going to Bangladesh, if I show some game pictures, আমি আশা রাখি যে এখানে যারা পার্টিসিপেন্ট আছে তারা অনেকেই আসলে অনেকগুলো গেম এখানকার চেনে। বিশেষ করে পাবজির কথা সবাই জানে, রাইট? সো এখানে পাবজি আছে, কোথাও খুঁজে নিলে দেখতে পাবেন, ডটা আছে। these are big games যারা হচ্ছে ইউজুয়ালি খেলা হয়, যেসব লাইক মিলিয়ন্স অফ প্লেয়ার সবসময় খেলা হয়। কখনো যদি কেউ গেম খেলে থাকেন, দেখবেন যে ডটা বা কাউন্টার স্ট্রাইকের সার্ভারে যদি ঢুকেন, দেখবেন যে সাইমালটেনিয়াসলি 6 লাখ থেকে 7 লাখ ইউজার খেলছে গেম। এটা কিন্তু মানে this may sound crazy, but this is true. So why people are playing that, if I say, because this is fun, right? Playing game is so much fun, এবং who doesn't love fun, right? So if I like these were some game examples from the world. I'll go for Bangladesh, and these are some companies of the world, the famous companies. অনেকেই হয়তো অনেকগুলো কোম্পানির নাম শুনে থাকবেন, লাইক অ্যাক্টিভিশন ব্লিজার্ড, কেউ যদি কল অফ ডিউটি খেলে থাকে, তারপরে রকস্টার, জিটিএ যদি খেলে থাকে, ইয়ে তো সবাই চিনে, এপিক গেমস নাম শোনার কথা, প্লেডম, নিনটেন্ডো অনেকেই শুনবে, ওয়ার্নার ব্রাদার্স, তারপর জিঙ্গা পোকার তো খুবই ফেমাস। সো দিস আর সাম বিগ শট কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড হু ওয়ার্কস উইথ গেম ডেভেলপমেন্ট। সো এতক্ষণ তো ওয়ার্ল্ড নিয়ে অনেক কথা হলো, অনেক পেঁচাল হলো। সো হাউ অ্যাবাউট বাংলাদেশ? অ্যাকচুয়ালি যে প্রজেকশনটা আমি এখানে দেখিয়েছিলাম, যে ওয়ার্ল্ডের প্রজেকশনে 151.55 বিলিয়ন, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রজেক্ট করা যায় না, কারণ বাংলাদেশের এই গেমিং ইন্ডাস্ট্রিটা এখন আসলে খুবই স্মল, এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কারণে হয়তো ভালো করতে পারছে না, বাট স্টিল সাম কোম্পানিজ আর ট্রাইং। আমি যদি কিছু কোম্পানির এক্সাম্পল নিয়ে আসি, আরো অনেক কোম্পানি আছে, আসলে সময় স্বল্পতার জন্য এবং আসলে অনলাইনে লোগোর অ্যাভেলেবিলিটির জন্য আমি আসলে সবগুলো কোম্পানির লোগো আনতে পারিনি, বাট তারপরেও আমি যদি একটা ওভারঅল এক্সাম্পল দেই যে বাংলাদেশে আসলে গেম ইন্ডাস্ট্রির অবস্থা কি। সিঙ্গুলারিটি ইন্টারঅ্যাক্টিভ, দে আর ডুইং গুড। ওরা মোস্টলি গেম ডেভেলপমেন্ট দিয়ে শুরু করে নাই, বাট রিসেন্টলি ওদের গেম ডেভেলপমেন্ট উইং খুলেছে ওরা। আলফা পটেটো মোস্টলি B2C গেম, প্লে স্টোর বেস এবং অ্যাপ স্টোর বেস গেম নিয়ে কাজ করে। আলফা পটেটো রিসেন্টলি 3টা না 4টা গেম ইয়াতে টপ চার্টে ছিল। উল্কা গেমস, এটা হচ্ছে মুনফ্রগের একটা ব্রাঞ্চ। মুনফ্রগ হচ্ছে 3 পাত্তি, যদি নাম শুনে থাকে কেউ। সো উল্কা গেমস বাংলাদেশে বেশ বড় টিম নিয়ে দে আর মেকিং ভেরি গুড গেমস। আড্ডা ওদের একটা টপ নচ প্রোডাক্ট। some may think যে আসলে why the names are like that, like Alpha Potato, Ulka Games, Hamba, Battery Interactive, because games are all about fun, right? So the names are all about fun. তো যেমন হাম্বা গেম, এটা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য লাইক টপ নচ গেম ডেভেলপমেন্ট কোম্পানি, এবং এরা যে ধরনের গেম, এরা বেশ ভালো, প্লে স্টোর অ্যাপ স্টোরে গেলেই দেখতে পারবেন যে বেশ ভালো লেভেলের গেম বানায়। সেম ব্যাটারি ইন্টারঅ্যাক্টিভ, আমরা মোস্টলি সিরিয়াস গেমস নিয়ে কাজ করি এবং সিমুলেশন নিয়েও কাজ করি। পাশাপাশি আগের কোম্পানির কথা যদি বলি, রাইজ আপ ল্যাবস বেশ আগের কোম্পানি। জিরো আওয়ার বেসিক্যালি কোনো কোম্পানির নাম না, বাট অনেকে জিরো আওয়ার গেমটার নাম শুনে থাকবে, এই কারণে এই কোম্পানির নাম হচ্ছে আত্রিত, এই কারণে আমি জিরো আওয়ার লিখেছি, অনেকে আত্রিত হয়তো চিনবে না, দ্যাটস ওয়াই। ড্রিমার্স ল্যাব আছে, পাশাপাশি এলিয়ানাইড ইন্টারঅ্যাক্টিভ আছে। সো রিসেন্টলি এলিয়ানাইড ইন্টারঅ্যাক্টিভ বেশ ভালো কিছু কাজ করছে। So these are some examples of some companies of Bangladesh,
আমি আবারও বলছি এছাড়া বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশে, বাট আই হ্যাভ টু লাইক look forward the logos, so I didn't have that much time. If I go forward, so why game development is fun, if I ask, এখানে কোনো পার্টিসিপেন্ট কি বলতে পারে, মানে these are my points, what do you guys think যে কেন গেম ডেভেলপমেন্ট ফান? আমি একটু ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন করতে যাচ্ছি, ইটস নট যে আমি খালি একাই কথা বলে যাব। খুব ভালো হয় যদি আপনাদের মধ্যে থেকে কেউ পার্টিসিপেট করেন। এনিওয়ান? স্যার আমি একটা পয়েন্ট বলতে চাই স্যার। জি প্লিজ প্লিজ। স্যার নিজে গেম বানিয়ে নিজের গেমটা নিজে খেলার মধ্যে বা নিজের গেমটা মানুষকে খেলতে দেখার মধ্যে আরেকটা অন্যরকম আনন্দ আছে স্যার। দিস ইজ ভেরি লেজিট পয়েন্ট। আমি আসলে কিছু পয়েন্ট দিয়েছি, আমি আগে এটা একটু ডিসক্রাইব করি, এরপর আমি আরো পয়েন্ট নেই। যেমন কে না আসলে পছন্দ করে গেম খেলতে? এভরিওয়ান লাভস টু প্লে গেম, রাইট? এবং যেহেতু খেলতে পছন্দ করে, যেহেতু যে ছেলেটা বললেন, তিনি বললেন যে আসলে খেলতে তো পছন্দ করে, আবার নিজে বানিয়ে নিজের গেম নিজে খেলা আরো বেশি মজার। হ্যাঁ, এটা ট্রু। সো যেহেতু প্লেইং গেমস আর প্রেটি মাচ ফান, সো মেকিং গেমস আর মোর ফান, রাইট? সো পাশাপাশি যখন একটা প্লেয়ার যখন গেম খেলে, তখন অনেকে হয়তো মনে করতে পারে যে লাইক আমি কিন্তু মানে সে প্লেয়ারটা কিন্তু অনেক হ্যাপি থাকে, রাইট? প্লেইং গেম ইজ ফান। সো আপনার গেম, আপনার বানানো কেউ যদি গেম খেলে খুশি থাকে, এটা কিন্তু একটা বিশাল অর্জন অনেক ক্ষেত্রে। সো গেম ডেভেলপার্স মেক পিপল হ্যাপি। পাশাপাশি ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে যদি কথা বলি, গেম ডেভেলপমেন্ট কোম্পানির, সেটা বাংলাদেশ হোক দেশের বাইরে হোক, সেটা কোম্পানি ভালো রেভিনিউ আর্ন করুক, কোম্পানি মোটামুটি রেভিনিউ আর্ন করুক, ডাজন্ট ম্যাটার, বাট দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ অ্যামেজিং। এবং খুব কম আছে এটা আসলে। সফটওয়্যার গেম যদিও পার্ট অফ আ সফটওয়্যার ডেভেলপমেন্ট সেগমেন্ট, বাট গেম ডেভেলপমেন্ট বা গেম স্টুডিও গুলা টু মাচ ফান টু ওয়ার্ক এট, ঠিক আছে? পাশাপাশি যেটা সবাই চায়, গুড মানি। দেশের বাইরে তো অবশ্যই, দেশের বাইরে গেম ডেভেলপমেন্টের বাট গেম ডেভেলপারদের স্যালারি অনেক হাই এন্ড স্যালারি। বাংলাদেশেও হয়তো আহামরি ভালো এখনো হচ্ছে না, বাট বেশ ভালো মানি এখনো। আর সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে যদি কথা বলি, অনেকে কেউ পজিটিভ ইম্প্যাক্ট দেখবে, কেউ নেগেটিভ ইম্প্যাক্ট দেখবে, বাট গেম ডেভেলপাররা এবং গেমাররা বেশ ভালো সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। আমার 6টা পয়েন্ট ছাড়া আরো পয়েন্ট আছে, সো আমি আসলে খুব ব্রিফলি পয়েন্ট বা লিস্ট করার জন্য 6টা পয়েন্ট নিয়ে কথা বলেছি। সো if someone here wants to add something, you can add, or you can like participate in the discussion. What do you think? Like আর কি হতে পারে ফান পারপাস? এনিওয়ান? নাকি সবগুলো আমি বলে ফেলছি? কিছু বলতে পারি? হ্যাঁ, অবশ্যই প্লিজ। জি স্যার, আসলে আপনি যে কোম্পানির নামগুলো বললেন আমাদের দেশের, তো খুবই সেক্টরটা বিল্ড আপ হচ্ছে, সেই জায়গায় আমরাও মোটামুটি একটা অবস্থায় আছি। যেমন হাম্বা, এরাও অনেক টাইপের মানে ফার্মে গেম গুলো ক্রিয়েট করতেছে। বাট আমরা যদি লক্ষ্য করি, যেমন ইউবিসফট, তারপরে অ্যাক্টিভিশনস, এরা যেমন কল অফ ডিউটির যে সিকুয়েন্স গেম গুলো আসে বা অ্যাসাসিন ক্রিডের যে সিকুয়েন্স গুলো আসে, তো এই রিলেটেড আমরা বাংলাদেশে যারা আছি, তো একটা সময় আমরা ডেভেলপ হব, তো আমাদের স্টেপটা কি হওয়া উচিত যে এরকম স্টোরি বেসড বা একটা সিকুয়েন্স বেসড গেম ক্রিয়েট করার জন্য পিসির জন্য? আমরা ফোনের জন্য আমাদের ডেভেলপটা প্রায় অনেকটুকু, যে আপনাদের এই কোম্পানিগুলো অনেকটুকু হয়েছে, তো আরো এটা কি বেটার ইমপ্রুভ করা যায়? বিকজ আমরা যাতে একটা আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলতাম। এটা নিয়ে আমি সামনে আমার এই পয়েন্টস গুলো আছে যে আসলে চ্যালেঞ্জেস গুলা কি। So why not these companies can be like converted into these companies, right? Why not they are becoming like that, right? So এটা নিয়ে I'll talk about that in my later slides, ঠিক আছে? বাট আমি যদি জিজ্ঞেস করি যে লাইক আমি যেহেতু as we are talking about, so the question you asked is it's about it's about the industry and it's about the challenges in the industry. But যেহেতু আমরা mostly career focus নিয়ে কথা বলছি, so I'll go into that. আমি সামনে স্লাইডে আছে এটা, বাট এই স্লাইডটা নিয়ে বেসিক্যালি কথা যদি শেষ করতে চাই ফার্স্টে, যে why fun, এখানে কি কেউ কোনো পয়েন্ট অ্যাড করতে চায় নাকি? না চাইলে আমি সামনে আগাবো। এখানে স্যার একটা লাস্ট পয়েন্ট অ্যাড করা যায় যে আমরা যখন গেমটা ডিজাইন করা অবস্থায় আমরা ক্যারেক্টার, এনভায়রনমেন্ট
বা একটা গেম কিসের উপর বেসড করা হবে, যেমন অ্যাসাসিনস ক্রিডের ক্ষেত্রে আমরা একটা হিস্টোরির উপর বেস করে গেমটা বানানো হয়। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে রিসার্চ করতে হয়, এই রিসার্চটাও আলাদা একটা ফান হিসেবে। হ্যাঁ, একটা ফান, এটাকে আমরা বলি যে মানে এটা হচ্ছে বেসিক্যালি গেম ব্যাকগ্রাউন্ড বানানো বা গেমের ব্যাকগ্রাউন্ড স্টোরি বানানো। এটা কিন্তু অ্যামেজিং ফান। সো এটার পিছনে অনেক সময় দেওয়া হয়। যখন একটা গেম বানানো হয় বাংলাদেশে তো আসলে হয়, পাশাপাশি যখন দেশের বাইরেও একটা গেম বানানো হয়, এটার পিছনে কিন্তু অনেক সময় দেওয়া হয়। এবং এরকম অনেক আছে কিন্তু, অনেক, যেমন উইচার রিসেন্টলি, উইচার তো মানে নেটফ্লিক্সের রাইট, রিসেন্ট একটা সিরিজ বের হয়েছিল। সো উইচার কিন্তু ইট ওয়াজ ভেরি ফেমাস রাইট, কিন্তু এটা কিন্তু আসছে একটা গেম থেকে, এটা কিন্তু পুরোপুরি একটা গেম বেস স্টোরি থেকে পরে ফেমাস হওয়ার কারণে উইচার পরে সিরিজ করা হয়েছে। সো গেম কিন্তু ইটস নট অ্যাবাউট লাইক অনলি লেটিং দ্য প্লেয়ার প্লে দ্য গেম, বাট অলসো ইউ নো ব্রিংিং দ্য প্লেয়ার টু সাম স্টোরি। সো এটা কিন্তু একটা ফান। দিস ইজ আ নাইস পয়েন্ট, থ্যাঙ্কস ফর ইউর পয়েন্ট। সো ইফ আই গো ফরওয়ার্ড, যে আমি একটা ছোট ভিডিও দিতে যাচ্ছিলাম যে আসলে লাইফ একটা গেম ডেভেলপমেন্ট কোম্পানি কিরকম, ঠিক আছে? এটা আমাদেরই একটা ভিডিও, আমার আসলে অন্য কোম্পানির ভিডিও তো আমার কাছে নাই। সো আমি এটা আমাদের অফিসেরই একটা জাস্ট ভিডিও। আমি কি সাউন্ড প্লে করতে পারি নাকি সাউন্ড অফ করে দিব? প্রীতম, am I allowed to play sounds? হ্যাঁ ইশতিয়াক, কোনো সমস্যা নেই, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। সাউন্ডটা মনে শোনা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করার সময় সাউন্ডটা ওকে করে নিতে হবে। ইশতিয়াক, আপনি একটু স্ক্রিনশটটা অফ করেন, আবার নতুন করে চালু করার সময় ওই ডিভাইস সাউন্ডটা ওকে করে দিতে হবে, ঠিক দিন। শেয়ার কম্পিউটার সাউন্ড দিলে ওকে হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, আই এম ডুইং দ্যাট। মানে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনারা, রাইট? ইশতিয়াক, ভয়েস সাউন্ড শুনতে পাচ্ছি, কিন্তু ওই যে ইউটিউব থেকে যে সাউন্ডটা আসার কথা সেটা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। রাইট। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করলে মনে হয় আই ক্যান গেট দ্য রাইট। ঠিক আছে। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ইশতিয়াক, আমরা এখনো পাচ্ছি না। আমার মনে হয় লাইক সাউন্ড ছাড়াই শুনি, রাইট? সাউন্ড ছাড়াই দেখি, হইলে একটু ভালো হতো। রিমোট অ্যাক্সেস দিয়ে এটা ঠিক করা যায়। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করি, ঠিক আছে? আরেকবার চেষ্টা করি। আসতেছে এখন আসতেছে ইশতিয়াক। সো অনেকে হয়তো চিন্তা করতে পারে ওয়াই সো মাচ ফান। এটা বেসিক্যালি একটা ফাংশন ছিল, বাট
মোস্টলি উই হ্যাভ দ্যাট মাচ অফ সেটআপ যে যেখানে শুধু কাজই না, কাজের পাশাপাশি সবসময় ফান, সেটা টেবিল টেনিস হোক, সেটা উনো খেলা হোক, সেটা আমাদের বানানো গেম খেলা হোক। আমার কথা শোনা যাচ্ছে প্রীতম? হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। So yeah, so what I was talking about, যে not always যে এরকম সবাই সেজে টেজে এসে যে আমরা সবাই এই গান গেতে থাকি, not always like that, but মাঝে মাঝে এই ফাংশন গুলো করা হয়। হ্যাঁ, সো এটা বেসিক্যালি উই আর ফান লাভিং পিপল, দ্যাটস ওয়াই করা হয়। এবং দেখা যায় যে প্রতিদিনই কোনো না কোনো গেম কম্পিটিশন থাকে অফিসে কাজের পাশাপাশি। হ্যাঁ, সো অন্যান্য কোম্পানিতে এরকম অনেক ইভেন্টই হয়। সো আমি জাস্ট বোঝাতে চাচ্ছিলাম যে আসলে একটা গেম স্টুডিওতে অথবা একটা গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে আসলে লাইফটা কেমন হতে পারে। Let's go to the next one. So এখন অনেকের কাছে কোশ্চেন আসতে পারে যে আসলে কি শুধুই ফান, মানে are we like are we doing some figurative impact on the society or just খালি ফান পারপাসে করতেছি এইসব? সো নট রিয়েলি যে শুধুই ফান, এটা কিন্তু না। আমরা কিন্তু যদি আরো এক্সাম্পল, আরো ডিপে যদি ঢুকি, যে দ্য গেমস উই ওয়ার্ক উইথ, দেয়ার আর সাম গেমস ফর এডুকেশন। আমি এখন যে ভিডিওটা দেখাবো ইটস বেসিক্যালি এটা ইউএনডিপির একটা প্রজেক্ট। এইটা হচ্ছে অনেকে যদি একটা দেশ আছে তিমুর, এটা ইন্দোনেশিয়ার পাশে। তিমুর নাম শুনেছে নাকি কেউ? সো তিমুরে বেসিক্যালি তিমুরের স্টুডেন্টদের, স্কুল গোয়িং স্টুডেন্টদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস আর ফিনান্সিয়াল এডুকেশনের জন্য ওরা ইউএনডিপি থেকে ফান্ড অ্যালোকেট করা হবে। ওরা চায় যে কোনো ইনোভেটিভ ওয়েতে ওদের শেখানো যায় নাকি। তো বাংলাদেশের Dream71 বাংলাদেশ লিমিটেড নামে একটা কোম্পানি আছে, তারা এবং আমরা প্রপোজিশন দিলাম যে উই ক্যান লাইক ডেভেলপ আ এডুকেশনাল গেম, যেখানে হচ্ছে বাচ্চারা খেলে খেলে শিখতে পারবে, রাইট? আর শেখা কিন্তু যদি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে এবং ফান ওয়েতে শেখানো যায়, এর থেকে কিন্তু মজার শেখা হয় না, রাইট? সো আমরা কিন্তু এই যে বিটিমো এবং বেনো, এই দুইটা কাজ আমরা ইয়ার সাথে ইউএনডিপির সাথে তিমুরের জন্য করেছিলাম। সো বিটিম একটা গেম অলরেডি শেষ, এটা প্লে স্টোরে আছে, তিমুরের স্কুলে খেলানো হয় এটা। আরেকটা গেম হচ্ছে বেনো, ইটস স্টিল ইন ডেভেলপমেন্ট। সো এটা হোপফুলি ডিসেম্বরের শেষ দিকে ডেলিভারি হয়ে যাবে। সো এটা একটা এক্সাম্পল যে গেমস আর নট অনলি ফর ফান পারপাস। সো জাস্ট ফান না, অ্যাকচুয়ালি এটার পাশে এডুকেশন আছে। আরো একটা এক্সাম্পল যদি দেই, রিসেন্টলি আমরা ইউনিসেফ এর সাথে একটা কাজ করছি। সো এটাও মোস্টলি গেম রিলেটেড। সো ইউনিসেফ এর সাথে যে কাজটা, সেটা হচ্ছে কিরকম আমি একটু বলি। যারা হচ্ছে অ্যাডোলেসেন্ট, মানে বয়সন্ধিকালের ছেলে মেয়ে, তো ওদের সেক্স এডুকেশনের জন্য এনসিটিভি কিন্তু কিছু চ্যাপ্টার রাখে ওদের ইয়ার বইগুলোতে, শারীরিক শিক্ষা বা এই বইগুলোতে। কিন্তু চ্যাপ্টার গুলো আমাদের স্কুলের দেখা যায় যে ওই চ্যাপ্টার গুলো স্ট্যাপলার করে দেয়, যাতে কেউ না শেখে, বা আসলে ট্যাবু তো বাংলাদেশে সেক্স এডুকেশন নিয়ে কথাবার্তা বলা। তো এনসিটিভি ইউনিসেফ চিন্তা করতেছিল যে আসলে এই ট্যাবুটা কিভাবে ভাঙা যায়, একটা খুব ইজি ওয়েতে কিভাবে ভাঙা যায়। তো আমরা ওইটা নিয়ে একটা প্রপোজাল ছিল। তো আমরা লাইট অফ হোপ নামে একটা এজেন্সি আছে, লাইট অফ হোপ আর আমরা ব্যাচুয়াল ইন্টারঅ্যাক্টিভ, আমরা একটা জয়েন্টলি একটা প্রপোজিশন দিলাম যে আমরা একটা স্টোরি বেস গেম বানাবো, যেখানে হচ্ছে বেসিক্যালি স্টোরির বিভিন্ন, এটা খুব বিশাল একটা প্রজেক্ট, লাইক ইটস আ প্রজেক্ট অফ 2 ইয়ার্স, যেখানে হচ্ছে যেটা করা হবে, স্টোরির বিভিন্ন জায়গায় খুবই সার্টলি গেমের পাশাপাশি সেক্স এডুকেশন দেওয়া হবে। এটা আসলে কেউ বুঝবেও না যে এটা আসলে ও শিখতেছে, হ্যাঁ, বাট দেখা যাবে যে আসলে ফান ওয়েতে ওর জীবনের জন্য যে শিক্ষাটা জরুরি ছিল ওটা শিখে যাবে। যেহেতু বাবা মার সাথে, ইভেন ভাই বোনের সাথে, কোনো কোনো ক্ষেত্রে ফ্রেন্ডদের সাথেও সেক্স এডুকেশন নিয়ে কথা বলাটা ট্যাবু। সো আপনি যদি লাইক গেমের থ্রুতে শিখতে পারেন, এটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য। এবং ইউনিসেফ খুবই পছন্দ করেছিল আইডিয়াটা, এবং উই আর স্টিল ওয়ার্কিং অন দ্যাট। এটা প্রায় 1 বছর ধরে কাজ হচ্ছে, আরো 1 বছর হয়তো কাজ হবে, এবং এটা হোপফুলি 2021 শেষ দিক অথবা 22 শুরু থেকে মোটামুটি এনসিটিভি করে দিবে, মানে সবাইকে ইউজ করতে বলে দিবে, যে ওই বইয়ের পাশাপাশি এইটা। সো আমি আবারও যেটা বলছিলাম যে গেমস আর নট জাস্ট ফর ফান, রাইট? এটা এডুকেশনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। আমি যদি আরো এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল, যদি আমি গেমস ফর সেভিং লাইফ, এটা অনেকের কাছে মনে হতে পারে অনেক বেশি বলে ফেলতেছি, বাট দিস ইজ ইন সাম এক্সটেন্ট দিস ইজ ট্রু।
কিরকম ট্রু আমি যদি একটু এক্সাম্পল দিই। সো যখন ইয়াতে আমি আসলে সালটা ভুলে গিয়েছি, রিসেন্টলি এফআর টাওয়ারে রিসেন্টলি আগুন লেগেছিল, রিসেন্টলি না, তাও প্রায় মনে হয় 1 বছর আগের কাহিনী। এফআর টাওয়ারে আগুন লাগলো, লাগার পর আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা আসলে আমরা গেম বানাই এবং আমরা গেমের থ্রুতে প্রবলেম, গেমিফাইড ওয়েতে কিভাবে প্রবলেম সলভ করি এটা নিয়ে চিন্তা করি। তো আমরা চিন্তা করলাম উই শুড ডু সামথিং অ্যাবাউট দ্যাট। আমরা তখন দেখলাম যে অনেকেই একটা ইউজার রিসার্চ এবং একটা স্টাডি করলাম যে আসলে অনেকেই জানে না যে এই ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার ফাইটিং টুল গুলো কিভাবে ইউজ করতে হয়। ইভেন বড় বড় এমএনসি কোম্পানিতে যারা চাকরি করে তারা অনেকে জানে না। তা আমরা বিভিন্ন এমএনসি কে প্রপোজিশন দিতে থাকলাম যে উইল মেক আ সিমুলেশন গেম ফর ইউ, সো দ্যাট তো আসলে একটা মানুষ ফায়ার ইমার্জেন্সিতে কি কি করতে পারে, হ্যাঁ, এবং প্রপার সিমুলেশনটা যদি হয়, যেমন যে ফায়ার ড্রিল গুলো হয় বা ট্রেনিং গুলো হয়, ওই ড্রিলে কিন্তু রিয়েল ফায়ার কিন্তু ক্রিয়েট করা যায় না। কিন্তু আমরা যেটা করলাম যে ভার্চুয়ালি কিন্তু সবকিছুই পসিবল। সো ভার্চুয়ালি আমরা যদি একটা বিল্ডিং এর কথা বলি যে এই বিল্ডিং আমি ট্রেনিং দেবো, বিল্ডিং আমি আগুন ধরা যা খুশি করে ফেলতে পারবো, বিল্ডিং পুরাই ফেলতে পারবো যদি ঠিক না করে। সো এটা কিন্তু গেমিফাইড অ্যাপ্রোচে আমরা বেসিক্যালি, এই ভিডিওটা একটু যদি দেখি তাহলে হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হবে। সো এটা একটা ভিআর গেম, ভার্চুয়াল রিয়েলিটি গেম। ফায়ার ইমার্জেন্সিতে কি কি করতে হবে, ইলেকট্রিক ফায়ার লাইক মেইন সুইচটা অফ করা ফার্স্ট, যদি আগুন বেশি হয়ে যায় তাহলে ফায়ার সার্ভিস কল করে বিল্ডিং পালায় দৌড়াইতে হবে। আর যদি নিয়ন্ত্রণ করার মতো হয় সেক্ষেত্রে প্রপার ফায়ার ফাইটিং টুলটা ইউজ করে কিভাবে আগুন নেভানো যায়। আমি একটু সামনে যাই। তো যেমন হোস পাইপ দিয়ে কিভাবে আগুন নিভানো উচিত, আচ্ছা। আমার মনে হয় এই ব্যাপারটা ধরতে পেরেছেন সবাই। আমাকে কি কেউ আরো কিছু এক্সাম্পল দিতে পারেন যে ফানের পাশাপাশি আর কি কি হতে পারে অ্যাপ্লিকেশন অফ গেম? আমি আবার বলছি, এটা আসলে কমপ্লিটলি আমি চাচ্ছি একটা ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন হোক। সো আপনারা যদি পার্টিসিপেট করেন, থিংস উইল বি মোর ইন্টারেস্টিং। স্যার গেমটা হচ্ছে ফানের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে পড়াশোনা বলেন, কাজ বলেন, সবকিছু করতে করতে আমাদের মধ্যে এক ধরনের একঘেয়েমিতা বা বিষণ্ণতা চলে আসে। এটা আমাদের মাইন্ডকে রিফ্রেশ করতেও সাহায্য করে। তারপর হচ্ছে গেমিং করতে যেমন করতে এই কারণে কিন্তু অনেকে হাইপার ক্যাজুয়াল গেম খেলে, ছোট ছোট মোবাইলে গেম খেলে অনেকে, তাই না? যে ক্যাচ আপের অনেক ফান ফান ছোট ছোট গেম আছে, সো রিফ্রেশমেন্টের জন্য ইউজ করে অনেকে। হ্যাঁ, এটা একটা নাইস পয়েন্ট। আর কিছু, মানে আমি যদি একটু বিগ অ্যাপ্রোচ চিন্তা করি, স্যার বেসিক মেডিকেল সিমুলেশন টাইপের, বেসিক মেডিকেল হ্যাঁ, মেডিকেল সিমুলেশন হতে পারে। হ্যাঁ মেডিকেল সিমুলেশনের কথা যেহেতু বলা হলো, আমরা রিসেন্টলি যে একটা প্রজেক্টের যদি এক্সাম্পল দিই, যেমন আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকোর জন্য কিছু ড্রাইভিং সিমুলেটর নিয়ে কাজ করতেছি। সো বাংলাদেশের রাস্তায় কিন্তু আসলে গাড়ি চালানো একটা বিশাল, আমি বলবো যে বাংলাদেশের ড্রাইভাররা হচ্ছে সবচেয়ে স্মার্টেস্ট ড্রাইভার্স, কারণ এত এত ঝামেলাপূর্ণ রাস্তা আসলে নাই। ঠিক আছে, সো দেখা যায় যে আমরা বাইরের যে ড্রাইভিং গেম বা ড্রাইভিং সিমুলেটর গুলো খেলি, ওখানে কিন্তু দেখা যায় যে আসলে আমরা সব ধরনের ইমার্জেন্সি ফেস করতে পারি না। ঠিক আছে, লাইক একটা সিএনজি কথা নাই বার্তা নাই ইউটার্ন নিয়ে নিবে, একটা রিক্সা কথা নাই বার্তা নাই বামের লাইনে চলে যাবে, হাইওয়েতে উঠে যাবে। সো যেমন এই সিনারিও গুলো কিন্তু রিয়েল লাইফে যদি রিয়েল লাইফে ক্রিয়েট করলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু চাইলে এইসব সিমুলেশন ভার্চুয়াল লাইফে ক্রিয়েট করতে পারি, করে কিন্তু একবার একটা রিয়েল লাইফ সিমুলেশন। সো যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা যেটা বলছিলাম, সো ব্রিটিশ আমেরিকান টোবাকোর জন্য একটা কাজ হয়েছে রিসেন্টলি। ওটা যেমন একবারে বাংলাদেশের রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয় এবং পুরো গাড়ির ভেতরে স্টিয়ারিং সহ, মানে ইটস নট জাস্ট ভার্চুয়াল, এটা ইমার্সিভ। ঠিক আছে, সো এটা নিয়েও কাজ হয়েছে। পাশাপাশি রিসেন্টলি আর্মিও বেশ কিছু কাজ করছে। আর্মি যেমন সিমুলেশন নিয়ে, গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। সো ইনশাল্লাহ, মানে এখন আর্মিটা একটু কনফিডেন্সিয়াল, সো এখন ওগুলো শেয়ার করা যাচ্ছে না, বাট ওটা নিয়ে হয়তো সামনে ইনশাল্লাহ কথা হবে। পাশাপাশি আমি করোনা টাইম যেহেতু যাচ্ছে, বা যেহেতু একটা চলছে, একটা আইসোলেশন বা লকডাউন চলছে, তো এই সময়ে গেমস আসলে কি ভূমিকা পালন করতে পারে এটা নিয়েও যদি একটু কথা বলি। কেউ কি ডিজিটাল ওয়ার্ল্ড এর নাম শুনেছি আমরা? ডিজিটাল ওয়ার্ল্ড, আচ্ছা, ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টেক ইভেন্ট।
তো ডিজিটাল ওয়ার্ল্ড অনেকে হয়তো রিলেট করতে পারছে না, আমার ধারণা অনেকেই জানে ডিজিটাল ওয়ার্ল্ড সম্বন্ধে, কিন্তু হয়তো রিলেট করতে পারছে না আসলে কোনটা। ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে যে দেখবেন যে 2016 সাল থেকেই, 16 বা 15 থেকে, আমি ভুলে গেছি অ্যাকচুয়াল ইয়ারটা, দেখবেন যে একটা বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, যেটা প্রিভিয়াসলি নোন অ্যাজ চিনমৈত্রী সম্মেলন, ওইখানে বেশ বড় ইভেন্ট হয়, সব বাংলাদেশের সব সফটওয়্যার ফার্ম আসে, যত টেক এনথুসিয়াস্টিক লোক আছে সবাই আসে, এসে পার্টিসিপেট করে, বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন আসে, এসে পার্টিসিপেট করে। আমি কি মনে করাতে পেরেছি? সোজা কথা টেক ইভেন্ট বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হয় যেটা। তো এবছর তো গ্যাদারিং নিষেধ, রাইট? জি স্যার। এখন তো এটা করা যায় কিভাবে? ভার্চুয়ালি দেখানো যায়। ভার্চুয়ালি দেখানো যায়। আচ্ছা, পাবজি সম্বন্ধে জানি না আমরা? জি স্যার জানি। জি। পাবজি গেমটা কি হয় অ্যাকচুয়ালি? পাবজি গেমটা একটা মানে যে যার লোকেশনে থেকে একসাথে মানে কিন্তু একটা জায়গার মধ্যে থাকে, কিন্তু যে যার ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, আমি যদি একটু ইয়াতে বলি, ব্রিফলি বলি যে পাবজি গেমটা আসলে কি। পাবজি গেমটা হচ্ছে যে লাখ লাখ প্লেয়ারের মধ্যে বিভিন্ন রুম থাকে অবশ্যই। সো 100 জন প্লেয়ার একটা রুমে অ্যাড হয়ে কোন একটা ম্যাপে যে শুট করে একজন আরেকজনকে, যে লাস্টে বেঁচে থাকতে পারে, রাইট? দিস ইজ দ্য হোল কনসেপ্ট অফ পাবজি, রাইট? এখন ধরা যাক যে আমি পাবজির কোনো ম্যাপ নিলাম না, আমি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের একটা ম্যাপ বানাইলাম। বানানোর পর আমি পাবজি না খেলে, মানুষকে শুট না করে, আমি যেহেতু করোনার মধ্যে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ডিজিটাল ওয়ার্ল্ডে যেতে পারছি না, আমি যদি ওই ইভেন্টটা ভার্চুয়ালি করি, আমি জাস্ট গুলাগুলি না করে হাঁটাহাঁটি করে বিভিন্ন স্টলে গেলাম, স্টলে যে বিভিন্ন জিনিসপাতি দেখলাম, হ্যাঁ, এটা নিয়ে কাজ করি, এটা কিন্তু বেসিক্যালি একটা এমএমওআরপিজি কাইন্ড অফ গেম হয়ে যায়, রাইট? এবং এটার কিন্তু একটা বিশাল ইউজেস আছে। তো আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, ডিজিটাল ওয়ার্ল্ড এবছরও হবে ডিজিটাল ওয়ার্ল্ড 9 থেকে 11 ডিসেম্বর সামনে। জি, সামনে 9 থেকে 11 ডিসেম্বর। আমি আসলে ভিডিওটা এখানে নেই নাই বিকজ আই এম নট অ্যালাউড টু ডু দ্যাট, বাট আমি এখান থেকে দেখাচ্ছি, ফেসবুক থেকে দেখাচ্ছি। তো জুনাদ আহমেদ পলক স্যার শেয়ার করেছেন যে এবারও হবে। সো আপনি জাস্ট অ্যাপটা নামানোর পরে ইউ ক্যান লাইক সিলেক্ট ইউর অ্যাভাটার, এবং আপনি যেভাবে রিয়েল লাইফে হাঁটতেন ওইভাবে আপনি গেমের ভিতরে হেঁটে হেঁটে সব চলে যেতে পারবেন, যে ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারবেন, প্রজেক্ট শোকেস করতে পারবেন, ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। ঠিক আছে? সো আমি আসলে এই প্রজেক্টটা এখনো মানে এখনো আসলে যেহেতু হয় না, ইভেন্ট হয় নাই, এই প্রজেক্ট নিয়ে এখনো বেশি কথাবার্তা হচ্ছে না, বাট দিস ইজ আ গুড নিউজ হবে। এবং আমি আসলে প্রাউডলি বলতে চাই যে উই আর অলসো পার্ট অফ দিস প্রজেক্ট। এখানে অনেকগুলো কোম্পানি কাজ করতেছে এই প্রজেক্টে, কারণ এটা একটা বিশাল প্রজেক্ট, অনেক কম সময়ের মধ্যে করা হয়েছে। বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি, ইভেন আমি যেসব কোম্পানির নাম দিয়েছি বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে, তারা অনেকেই কাজ করছে এই প্রজেক্টে, এবং আমি নিজেও আমাদের কোম্পানি নিজেও এই প্রজেক্টে কাজ করছে। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ সিরিয়াস কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, যেটা গেম ডেভেলপমেন্ট দিয়ে করা যায়, রাইট? আর কোন এক্সাম্পল কি কেউ দিতে যাচ্ছি, বা আর কোন এক্সাম্পল নিয়ে কি কথা বলতে যাচ্ছি, বা কারো মাথায় আর কিছু আছে? স্যার, গেম এর মাধ্যমেও কিন্তু গেম ডেভেলপমেন্টের ট্রেনিং দেওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই করে। এটা নিয়েও গেম আছে, যেমন শুধু গেম ডেভেলপমেন্টের ট্রেনিং না, গেমের মাধ্যমে কিন্তু অনেক কিছুরই ট্রেনিং দেওয়া যায়। যেমন মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটির সাথে আমরা একটা রিসার্চ প্রজেক্ট করেছিলাম, যেখানে বেসিক্যালি ওই মালয়েশিয়া ইউনিভার্সিটিটা বেসিক্যালি ইংলিশ ডিপার্টমেন্টের সাথে করা হয়েছিল প্রজেক্টটা। তো এখানে হচ্ছে যে কি লার্ন গ্রামার থ্রু গেম, এরকম কিছু একটা ছিল। আমি আসলে 4 বছর আগের প্রজেক্ট, আমার পুরোপুরি মনে নেই, বাট ওটা বেসিক্যালি ছিল যে আপনি গেম খেলে কিভাবে গ্রামার শিখতে পারেন। সো এটা বেসিক্যালি এই জনারেই পড়ে, যে গেমস ফর এডুকেশন এই জনারেই পড়ে। এইরকম কিন্তু আসলে অনেক কিছু নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? অনেক কিছু নিয়ে, যেমন আসলে অনেকে মানে গেমিফাইড লার্নিং এডুকেশন, গেমিফাইড অ্যাপ্রোচ টু লার্ন থিংস, এটা খুবই ফেমাস কনসেপ্ট, এবং বাংলাদেশে অনেকগুলো কোম্পানি এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, যেটা খুবই গর্বের ব্যাপার। সো
আমি এতক্ষণ যে ব্যাপারগুলো নিয়ে কথা বললাম মোস্টলি এগুলো ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড কথাবার্তা, ঠিক আছে? এখন অনেকেই এখানে তো স্টুডেন্ট আছে মনে হয় বেশ কয়েকজন, রাইট? ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের, রাইট? ম্যাক্সিমাম স্টুডেন্ট। তাহলে এখন আমি তাদের আসলে এখন এতক্ষণ সবার রিলেটেডই কথা বলছি। তো স্টুডেন্টের জন্য যদি আমি কিছু হট টপিক নিয়ে আসতে চাই যে আসলে ক্যারিয়ার পসিবিলিটি কি কি হতে পারে। এখানে আরো অপশন থাকতে পারে, বাট আমি আমার চোখে আসলে এই 4টা জিনিস আপাতত দেখি, ঠিক আছে? যে গেম ডেভেলপমেন্ট বা গেম ইন্ডাস্ট্রি রিলেটেড যদি কেউ ক্যারিয়ার পসিবিলিটি চিন্তা করতে চায় বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট চিন্তা করতে চায়, সেক্ষেত্রে আসলে কি করা যায়। যেমন বাংলাদেশে জব করাটা একটা অপশন হতে পারে। বাংলাদেশের যদিও গভর্নমেন্ট এন্ডে গেম ডেভেলপমেন্ট নিয়ে আসলে কাজ করার অপরচুনিটি নাই বললেই চলে, কিন্তু প্রাইভেট সেক্টরে আমি যে কোম্পানিগুলোর নাম দিয়েছি ওটার পাশাপাশি আরো অনেক কোম্পানি আছে যারা গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। সো অ্যাভেলেবল জব আছে বাংলাদেশে গেম ডেভেলপমেন্টে, নাম্বার 1। নাম্বার 2 হতে পারে যেটা অনেকের জন্য খুবই লোভনীয় ব্যাপার, জব ইন অ্যাব্রড। সো এটা বেসিক্যালি যেটা হয়, এটার জন্য এক্সটেন্সিভ স্কিল থাকা লাগে। সো বাংলাদেশে যদি আপনি প্রপারলি বেশ কিছু কোম্পানিতে কাজ করে প্রপার স্কিল ডেভেলপ করতে পারেন, অথবা আপনি যদি প্রোডিজি লেভেলের প্রোগ্রামার হন যে আসলে স্টুডেন্ট অবস্থাতেই খুব ভালো কাজ করছেন, তারা কিন্তু চাইলেই অ্যাপ্লাই করে বিভিন্ন কোম্পানিতে জব করতে পারেন দেশের বাইরেও, ঠিক আছে? পাশাপাশি স্টুডিও নিয়ে কেউ যদি চায়, যেমন আমরা যেমন স্টুডেন্ট অবস্থা, আমি যদিও বিজনেসের পাশাপাশি জবও করেছি কিছুদিন বিভিন্ন গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে, বাট কেউ যদি চায় যে ডিরেক্ট স্টুডিও দিয়ে বসবে, তো সেটা নিয়েও কাজ করা যায়। আমাকে একজন একটু আগে কোশ্চেন করেছিল যে ওয়াই বাংলাদেশি কোম্পানিজ আর নট ডুইং গুড লাইক ফরেন কোম্পানিজ। সো এই ব্যাপারটা নিয়ে যখন কথা বলবো তখন আমরা এটা নিয়ে ডিটেল কথা বলবো না। পাশাপাশি হায়ার স্টাডি নিয়ে অপরচুনিটি আছে। দেশের বাইরে অনেক ইউনিভার্সিটি গেম ডেভেলপমেন্টের উপর মাস্টার্স করতে বলে। সো গেম ডেভেলপমেন্টের আসলে অনেকগুলো সেক্টর আছে, আই উইল টক অ্যাবাউট দ্যাট, বাট হায়ার স্টাডি করা পসিবল। আমি এটা নিয়ে সবগুলো পয়েন্ট নিয়ে ডিটেইল কথা বলবো সামনেই। কারো কি আর কোনো অপরচুনিটি মনে হচ্ছে আছে? কেউ অ্যাড করতে চান? ক্যারিয়ার পসিবিলিটি আর কি হতে পারে? ফ্রিল্যান্সিং হতে পারে। বুঝিনি, কথা বুঝিনি। ফ্রিল্যান্সিং আসলে আমি স্টুডিওর আন্ডারে ফেলবো। মানে স্টুডিও বেসিক্যালি বলতে মানে এন্টারপ্রেনারশিপ বোঝায়। সো ফ্রিল্যান্সিং স্টুডিওর আন্ডারে পড়ে কিছুটা, বা আলাদাও ফেলতে পারেন। ফ্রিল্যান্সিং ক্যান বি লাইক আরেকটা পয়েন্ট হতে পারে। এবং ফ্রিল্যান্সিং আসলে খুবই বাংলাদেশের পার্সপেক্টিভে গেম ডেভেলপমেন্টের ফ্রিল্যান্সিং ও খুব ভালো, মানে খুব ভালো অবস্থায় আছে। কারণ আমার পরিচিত অনেক ফ্রিল্যান্সার আছে যারা আসলে এই জব ইন বিডি বা জব ইন অ্যাব্রোড থেকে বেশ ভালো স্যালারি, মানে এখানে যে স্যালারি দিবে তার থেকে বেশি টাকা ইনকাম করে, প্লাস বেশি ভালো প্রোডাক্ট বানাচ্ছে ফ্রিল্যান্সিং করে। সো ফ্রিল্যান্সিং ক্যান বি আ গুড অপশন। থ্যাংক ইউ ফর দ্যাট। এনি মোর অপশনস? নাথিং। সো লেটস গো ফরওয়ার্ড। আচ্ছা, সো ফার্স্ট একটু বাংলাদেশি জব নিয়ে কথা বলি। বাংলাদেশি জব আসলে কি ধরনের হয়। সো বাংলাদেশে আসলে আগে যদি একটু ইন্ডাস্ট্রি সেন্ট্রিক কথা বলি, যে বাংলাদেশে আসলে কি কি গেম নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? সো আমি এরকম কোনো ভাগ আসলে করতে পারবো না যে আসলে গেম কয় ধরনের আছে। এটা আসলে লিমিটলেস। আমরা একটা নতুন জনার ক্রিয়েট করতেই পারি, ঠিক আছে? বাট আমি যদি একটা ওভারভিউ দেই, যে যেমন B2C গেম আছে, লাইক বিজনেস টু কনজিউমার এন্ড গেম, যেগুলো হচ্ছে আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপলোড করে থাকি এবং লোকজন এখান থেকে নামিয়ে খেলে থাকে। সো বাংলাদেশে বেশ কিছু কোম্পানি B2C গেম নিয়ে কাজ করে। পাশাপাশি B2B গেমস আছে, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, MNC, এদের জন্য বানানো হয় B2B গেমস। যেমন এটা একটা এক্সাম্পল যদি আমি দিই, ওই যে UNDP বা ইউনিসেফ এর প্রজেক্ট গুলোর সম্পর্কে যে বললাম, B2B গেমস। আর B2C এর এক্সাম্পল যদি দেই, তিন পাত্তি, আড্ডা, এরা হচ্ছে B2C এক্সাম্পল। পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন গেম আছে, AR সিমুলেশন গেম আছে। আসলে মানে জনারের অভাব নাই। আবার ওই B2C এর ভেতরেও বিভিন্ন ভাগ করা যায়, B2B এর ভেতরেও বিভিন্ন ভাগ করা যায়। সো বাংলাদেশে এরকম বেশ কিছু কোম্পানি, আমি অলরেডি নাম বলেছি, বেশ কিছু কোম্পানি বিভিন্ন সেগমেন্টে কাজ করতেছে, এবং এইসব সেগমেন্টে আসলে এই ধরনের অপরচুনিটি আছে। জব রোল নিয়ে যদি কথা বলি, যে আসলে বাংলাদেশি কোম্পানিগুলোর জব রোল কি কি, ঠিক আছে? আরো অনেক গেম ডেভেলপমেন্ট সেক্টরে আসলে আরো অনেক জব রোল আছে, যেমন টেকনিক্যাল আর্টিস্ট আছে, এরপর হচ্ছে লেভেল ডিজাইনার আছে। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আসলে এই টেকনিক্যাল আর্টিস্ট বা লেভেল ডিজাইনার এইসবের জন্য ইনভেস্ট আসলে মানুষ করতে চায় না। অনেকে চায় যে আর্টিস্ট নিজেই টেকনিক্যাল আর্টিস্টের কাজ করবে, অনেকে চায় গেম ডিজাইনার নিজেই
কিছুটা করে হয়তো লেভেল ডিজাইনের কাজ করবে, অনেকে চায় এটা। এই কারণে দেখা যায় যে সেগমেন্টটা খুব ছোট। ইভেন অনেকে আছে, বাংলাদেশের টেস্টার আছে, বেশ কিছু টেস্টার আছে, টেস্টার নিতে চায়। অনেকে দেখা যায় দেশের বাইরে টেস্টারদের যে ডিমান্ড, বাংলাদেশে কম্পারেটিভলি ডিমান্ডটা কম। বাট ওভারঅল এই দুইটা পয়েন্টে খুব বেশি ডিমান্ড, ডেভেলপার এবং আর্টিস্ট, এই দুইটা পয়েন্টে। আমি একটু প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আসলে আগে ডিটেইলস বলি, এরপরে আসলে ডিমান্ড কেন বা কেন না ওটা নিয়ে ডিটেইল কথা বলা যাবে। সো গেম ডিজাইনার নিয়ে যদি কথা বলি, অনেকে গেম ডিজাইনার ভাবতে, যে গেম ডিজাইনার ওয়ার্ডটা শুনে, আচ্ছা আপনারাই বলেন গেম ডিজাইনার শুনে কি মনে হয়? গেম ডিজাইনার ওয়ার্ডটা কি, মানে কি করে গেম ডিজাইনার? স্যার তারা নির্ধারণ করে যে গেমটা মানে কিভাবে, স্টোরি রাইটার, বেসিক্যালি স্টোরি রাইটার। গেমের আইডিয়াটা যার মাথা থেকে হয় এরকম কাইন্ড অফ এটাই, যে গেমের বেসিক্যালি সব গেমের কনসেপ্ট, হ্যাঁ গেমের মেকানিজম কি, গেমে পয়েন্ট কিভাবে হবে, স্কোরিং কিভাবে হবে, প্লেয়ার কেমনে মারা যাবে, গেমে কি কি রুল থাকবে, এই সবগুলা জিনিস স্কেচ লেভেলে কাজ করে হচ্ছে গেম ডিজাইনার। ঠিক আছে, গেম ডিজাইনার যে একজন যে বললো, ব্রিফলি যদি বলতে চাই, পুরো আইডিয়াটার ডিটেইল একটা ভার্সন হচ্ছে গেম ডিজাইনার দেয়। এখানে আসলে অনেক ভেতরে আসলে অনেক হাই লেভেল ডকুমেন্ট বানাইতে হয়, এরপর মেকানিজম বানাইতে, অনেকগুলা রোলস আছে, ওর অনেকগুলা রেসপন্সিবিলিটিস আছে। বাট ওভারঅল যদি আমি বলতে চাই যে গেম ডিজাইনার হচ্ছে বেসিক্যালি পুরো কনসেপ্টটা নিয়ে কাজ করে, সেন্ট্রাল মেকানিজম ফিক্স করে এবং রুল ফিক্স করে। ঠিক আছে, সেকেন্ডলি যদি বলি ডেভেলপার কি করে, ডেভেলপার হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামিং এর থ্রুতে, এবং সে যদি কোনো ইঞ্জিন ইউজ করে, ইঞ্জিনের হেল্প নিয়ে সে হচ্ছে পুরো গেমটা বানায়। ঠিক আছে, পুরো গেমটা বানায় এবং বানানোর পর টেস্টারকে দেয় করতে, টেস্ট করতে। সো টেস্টার আবার যখন টেস্ট করে, আমি আর্টিস্ট নিয়ে কথা বলবো, সমস্যা নেই, টেস্টার টেস্ট করে করে ওকে আবার ফিডব্যাক দেয়, আবার ওই ওয়াইজ কাজ করে। এই পুরো প্রসেসটা বিভিন্ন মেথডোলজি ফলো করে করা হয়। অনেকে অ্যাজাইল ইউজ করে, অনেকে ওয়াটারফল ইউজ করে, বাট ওইটা আসলে অন্য লেভেল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্ট অফ ডিসকাশন। বাট আমি যদি মানে অ্যাপ্রোচটা বলি, পাশাপাশি আর্টিস্ট যেটা করে, গেমের মধ্যে যে আর্টওয়ার্ক গুলো আমরা দেখি, 2D গেমের ক্ষেত্রে 2D আর্টওয়ার্ক, 3D গেমের ক্ষেত্রে 3D আর্টওয়ার্ক, এগুলো করে হচ্ছে আর্টিস্টরা। সো আমি আসলে আপনাদের ব্যাকগ্রাউন্ড জানি কম, বাট মোস্টলি মনে হয় সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বেশি, রাইট? ইয়েস স্যার, রাইট। এখানে সবাই আমাদের সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, তাহলে তো খুব ভালো। সো সিএসসি বেসিক্যালি, আমি যদি সিএসসি একটু এই ভাগগুলোতে বলি যে আসলে কে কোথায় অ্যাপ্লাই করতে পারেন বা কে কোথায় এক্সপার্টাইজ অর্জন করতে পারেন, মোস্টলি দেখা যায় যে গেম ডিজাইন আসলে সবচেয়ে বেশি ডেভেলপার পার্সপেক্টিভে অ্যাপ্লাই করে। সিএসসি ছেলেপেলে সবচেয়ে বেশি চায় হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে যেতে। হ্যাঁ, আবার যারা অনেক ছোটবেলা থেকে ধরা যাক খুব ভালো গেম খেলে, সে আসলে গেমের লুপহোলস গুলো ধরতে পারে, হ্যাঁ এই সমস্যা বের করতে পারে, তারা টেস্টার পর্যায়ে যায়। কিন্তু আবারও বলছি, বাংলাদেশ আসলে টেস্টার হওয়ার অপরচুনিটি কম্পারেটিভলি কম, এবং টেস্টারের দেখা যায় যে এটা আসলে দেশের বাইরে পসিবিলিটি খুব ভালো টেস্টারের। বাংলাদেশে দেখা যায় যে টেস্টিং এর কম, দেখা যায় যে প্রায়োরিটি কম দেওয়া হয়, এটা একটা ঝামেলা। বাট এটা ইনশাল্লাহ ফিক্স হবে যখন ওই ইন্ডাস্ট্রি ভালো করতে থাকবে আরো, তখন এটা ইনশাল্লাহ ফিক্স হবে। আর অবশ্যই ডেভেলপমেন্ট সেক্টরে অনেকদিন কাজ করার পর এবং অনেক বড় বড় গেমের যদি ডিজাইনের প্যাটার্ন গুলো ধরা যায়, গেম ডিজাইনার হিসেবে হয়তো কাজ করা যায়, বাট এটার জন্য এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স প্রয়োজন গেম ডিজাইনার হওয়ার জন্য। আর আমাদের আসলে একটু এটা এক্সপেরিয়েন্সটা একটু দেখেছি যে আসলে সিএসসি তে পড়ে আর্টিস্ট হওয়ার ইয়াটা খুব কম। অনেকেই হয়, আমার পরিচিত আমাদের অফিসেই আছে যে সিএসসি তে পড়েছে, সে 3D আর্টিস্ট কাজ করে আছে, কিন্তু দেখা যায় যে খুব এক্সটেন্সিভ, নিজের মধ্যে খুব এক্সটেন্সিভ ইচ্ছা না থাকলে বা প্যাশন না থাকলে আসলে হয় না যে সিএসসি তে পড়েছি আমি আর্ট ওয়ার্কে যাবো। কারণ মোস্টলি দেখা যায় চারুকলার ছেলে মেয়ে বা যাদের খুব ইন্টারেস্ট, তারা হচ্ছে আর্ট ওয়ার্কে যায় মোস্টলি। আমি এই ব্যাপারটা মনে হয় ক্লিয়ার, রাইট? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই জব রোলস গুলো নিয়ে যে আসলে কি হতে পারে? স্যার সাউন্ড ডিজাইনার। হ্যাঁ, সাউন্ড ডিজাইনার, তারপরে আছে, এই জিনিসগুলো আসলে আছে, বাট আমরা বেসিক্যালি এগুলো আসলে আরো ডিপার রোল। হ্যাঁ, আমি আসলে এই কারণে কিন্তু লিখছি যে জব রোল স্পেশালি ইন বাংলাদেশ। ঠিক আছে, তো যেমন বাংলাদেশে এটা একটা ট্যাবু, মানে এটা কি বলবো, এটা একটা ব্যাড প্র্যাকটিস। সেটা হচ্ছে যে এই যে গেম ডিজাইনারই দেখা যায় ওর ডিজাইনিং শেষ হয়ে গেলে বলা হয় যে তুমি সাউন্ড খুঁজো, বা আর্টিস্টে বলা হয় সাউন্ড খুঁজো। বাট দেশের বাইরে এই প্র্যাকটিস গুলো খুবই প্রিসাইজ। দেশের বাইরে যেমন সাউন্ড ডিজাইনার আলাদা সাউন্ড নিয়ে কাজ করে, এবং আমরা যখন গেম বানাই আমাদের যখন সাউন্ড লাগে, দেখা যায় যে এটা তো আসলে খুবই ছোট সেগমেন্ট। ঠিক আছে, সাউন্ডের সেগমেন্টটা খুবই ছোট। আমরা যেমন সাউন্ড কিনি, আমাদের গেমের জন্য সাউন্ড কিনি, কিন্তু জাস্ট সাউন্ডের জন্য এক্সট্রা রাখা, এটা রাখে বাংলাদেশের 2-1টা কোম্পানি আছে যারা হাই ভ্যালু গেম বানায় এবং যাদের রেভিনিউ বেশ ভালো, তারা রাখে।
সাউন্ড ডিজাইনার ইজ অ্যানাদার বাট আমি মেইনস্ট্রিম পজিশন গুলো নিয়ে কথা বলছিলাম। আর কোনো কিছু অ্যাড হতে পারে এখানে? কারো কোনো টেস্টারের চান্স কম বলতে কি এখানে ডেভেলপারদের দিয়ে মোস্ট অফ দা টাইম টেস্টিং এর কাজটা করানো হয় এমন? শুধু নট দ্যাট, ডেভেলপারও করে এবং অফিসে তো আসলে শুধুমাত্র ডেভেলপাররাই নাই, অফিসের ডিজাইনার নিজে আছে, কোম্পানির মালিক আছে, এইচআর আছে, ইভেন কোম্পানির পিওন আছে, তারাও টেস্ট করে। ঠিক আছে, যদিও তাদের টেস্ট স্ট্যান্ডার্ড না। ঠিক আছে, যেমন ছোট কোম্পানিতে দেখা যায়, যেমন আমি টেস্টিং এর ক্ষেত্রে বোঝাতে চাচ্ছিলাম ছোট কোম্পানি আমি জি স্যার, টেস্টিং এর ক্ষেত্রে বোঝাতে চাচ্ছিলাম যে মানে গ্রাফিক্যাল টেস্টিংটা না, ইন্টারফেস টেস্টিংটা না, মানে হচ্ছে আমাদের ব্যাক এন্ডের যে প্রোগ্রামিং বা ইঞ্জিন গুলার ইউজের যে টেস্টিং গুলা, ওই টেস্টিং গুলার ক্ষেত্রে এবিসি টেস্টিং বা ইউনিট টেস্টিং এগুলো নিয়ে যদি কথা বলি, রাইট? সো হ্যাঁ, ওটা ঠিক আছে। এখন আমি আবারও বলছিলাম যে টেস্টারের অপরচুনিটি কম, চান্স কম, সেটা বলছি না। আমি বলছি যে বাংলাদেশে দেখা যায় যে টেস্টারের জব, মানে টেস্টারের জব কম্পারেটিভলি কম। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে একটা কোম্পানি যদি বলে যে আমি 10 জন ডেভেলপার নিব কিন্তু টেস্টার নিব একজন, অনেকে 5 জন ডেভেলপার নেয় কিন্তু টেস্টার নেয়ই না। সো এইটা কিছু ঝামেলা আছে। ঠিক আছে, তো এইটা যেমন চেষ্টা করে ডেভেলপাররাই করতে, কিন্তু এই ট্রেন্ডটাও চেঞ্জ হবে যখন ইন্ডাস্ট্রি আরো ভালো করতে থাকবে, এই ট্রেন্ডটাও চেঞ্জ হবে। এখন আমি কেন অ্যাকচুয়ালি টেস্টার পয়েন্টটা নিয়ে কথা, সো আপনারা বেসিক্যালি যেহেতু সিএসসি রিলেটেড, হ্যাঁ, সেহেতু আমার মনে হয় ইউ শুড টার্গেট ফর গোয়িং ডেভেলপার, ইন সাম কেস গেম ডিজাইনার, ইউ শুড টার্গেট ফর দ্যাট। এবং যদি বাংলাদেশে কাজ করতে চান, হ্যাঁ টেস্টিং এ কাজ করতে পারেন, কিন্তু আপাতত আমার মনে হয় যে যদি টেস্টিং এ এন্টায়ারলি ইচ্ছা থাকে, সেক্ষেত্রে দেশের বাইরেও চেষ্টা করতে পারেন। ঠিক আছে, সো এটা যদি আমি ভার্ডিক্ট দেওয়ার কেউ না, বাট এটা আমার সাজেশন। ঠিক আছে, অনেকেরই আরো অনেক সাজেশন থাকতে পারে, এটা আমার সাজেশন ফ্রম মাই সাইড, রাইট? পরে যে শুড আই লাইক গো ফরওয়ার্ড, নাকি এখানে কারো কিছু অ্যাড করার আছে? সামনে যাচ্ছি তাহলে। দেশের বাইরের জব নিয়ে যদি বলি, দেশের বাইরের বেশ কিছু জব অপরচুনিটি আছে, ইভেন বাংলাদেশে হয়। অনেকগুলো সাইট আছে, ওয়েবসাইট আছে, যারা দেশের বাইরের জব অপরচুনিটি গুলো ক্রিয়েট করে। একজন ফ্রিল্যান্সিং এর কথা বললো, আমি আসলে অ্যাব্রোড জবকে কিছুটা ফ্রিল্যান্সিং এ কিছুটা অ্যাব্রোড জবের আন্ডারেও রাখতে পারি। সেটা হচ্ছে যে আমার পরিচিত অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর থ্রুতে দেশের বাইরের কোনো একটা ভালো কোম্পানির সাথে কথা বলছে, কথা বলার পর কাজ করছে, কাজ করার পর শুরুতে দেখা যায় ছোটখাটো প্রজেক্টে কাজ করতো, এক্সপেরিয়েন্স ভালো হতে থাকে, এরপরে দেখা যায় ওই কোম্পানি তাকে ফুল টাইম করে নেয়, সে রিমোট জব করতেছে। এবং আমার পরিচিত এরকমও লোক আছে, আমার বড় ভাই, তারা দেখা গেছে যে বাংলাদেশে এই ফ্রিল্যান্সিং করতে করতে এক সময় দেখা যাচ্ছে ওই কোম্পানির সাথে ভালো সম্পর্ক, 4-5 বছর বাংলাদেশে ওই কোম্পানির আন্ডারে কাজ করে এখন কানাডাতে যে ওই কোম্পানিতে চাকরি করে। ঠিক আছে, এরকম অনেকে আছে। ঠিক আছে, এটা তো একটা ওয়ে। আরেকটা ওয়ে, এটা তো বেসিক্যালি মানে কিভাবে ফ্রিল্যান্সিং এর থ্রুতে আস্তে আস্তে দেশের বাইরে যাওয়া। আরেকটা ওয়ে হচ্ছে দেশের বাইরের অনেক কোম্পানি আছে, জার্মানিতে আমি প্রচুর কোম্পানি দেখেছি এরকম, কানাডাতে আছে, ইউএসএ তেও কিছু আছে। তো তারা বেসিক্যালি ওই ইন্ডিয়া এবং এই বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশের ডেভেলপার খুঁজে। কারণ আসলে একটু হার্শ বা অনেক স্যাড লাগলেও এটা আসলে সত্যি যে বাংলাদেশে আসলে কিন্তু ডেভেলপারের স্যালারি চিপ কম্পারেটিভলি। দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা ডেভেলপারকে হয়তো 50 বা 60K স্যালারি দিলে হি উইল বি হ্যাপি, বাট ওই লেভেলের কাজ পারে দেশের বাইরের একজন মানুষকে, ইউএসএ তে থাকে বা কানাডাতে থাকে, তাকে হয়তো 3.5-4 লাখ টাকা করে স্যালারি দিতে হয়। সো ওরাও দেখা যায় যে একটু কস্ট কমানোর জন্য দেশে ডেভেলপার খুঁজে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমি রিমোট জব এক্সপেরিয়েন্স বললাম। সো এইভাবে রিমোট জব করে অনেকে কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে যদি স্কিল প্রুফ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি ক্রিয়েট হয়। হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে ডাইরেক্ট, আপনার যদি স্কিল খুব ভালো থাকে, যে আপনি খুব ভালো প্রোগ্রামার, ঠিক আছে, খুব ভালো গেম ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু অনেক কোম্পানি আছে যারা ডিরেক্ট নিয়ে নেয় একবারে। মানে আপনি যদি প্রপারলি ওদের ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারেন, ডিরেক্ট জব হয়ে যাবে। এবং এরকম এক্সাম্পল বাংলাদেশে বেশ কয়েকটা আছে। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু অনেক ট্যালেন্ট আছে এরকম যারা কাজ করে এরকম ভালো হবে। সো এটা একটা দিস ক্যান বি লাইক ওয়েজ টু গো অ্যাব্রড ফর জবস। ওকে, ইফ আই গো ফর স্টুডিও নাও, ওই যে একজন কোশ্চেন করতেছিল যে কেন আসলে হতে পারে না, তাদের ওইটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। সো আমি যেটা ভাবি যে আসলে বাংলাদেশের জব পাওয়া, দেশের বাইরে জব পাওয়া, এই জিনিসগুলো আসলে ডুয়েবল। কোনো কোনো ক্ষেত্রে খুবই কঠিন, বাট নট টেন্স টু ইম্পসিবল। বাট স্টুডিও দেয়া বাংলাদেশে, এবং যদি আপনার ওই লেভেলের প্যাশন না থাকে যে বাংলাদেশে একটা কোম্পানি দিয়ে টিকে থাকার চেষ্টা করে, এটা বেশ
কষ্টের কাজ, শুরুতে বেশ কষ্টের কাজ এবং অনেক ধৈর্যের ব্যাপার। সো এটা করার ফার্স্ট এটা করার ধৈর্য থাকতে হবে, নাম্বার 1। সো নাম্বার 2 হচ্ছে যে এটা আসলে টিম বন্ডিং যদি ভালো হয়, এক্সটেন্সিভ যদি প্যাশন থাকে, সেক্ষেত্রে হয়তো করা যায়। তো তারপরে অনেক ইস্যু ক্রিয়েট হয়ে যায়, ফ্যামিলি প্রেসার এন্ড এভরিথিং, দেখা যায় যে টাকা পয়সা থাকতেছে না এন্ড এভরিথিং। সো এগুলা নিয়ে ঝামেলা হয়, বাট ওটা নিয়ে আস্তে আস্তে হয়তো ইউ উইল ফিগার ইট আউট ইফ ইউ হ্যাভ দ্যাট মাচ অফ প্যাশন। আর যদি স্টুডিও নিয়ে আরেকটা কথা বলি যে কেন আসলে বাংলাদেশের স্টুডিও গুলো ওই বড় বড় ইন্ডাস্ট্রির মতো হতে পারছে না, এটার মেইন রিজন হচ্ছে আসলে অনেকগুলো রিজন আছে। তার মধ্যে একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে ইনভেস্টমেন্টের অভাব। সো আমি একটা খুব রিয়েল এক্সাম্পল দিই। আপনাদের মধ্যে একজন জাস্ট নাম বলেন যে আপনার বেরোয় আসলে জবও করবো না, আমি গেম লাইনেই থাকবো, কিন্তু আমি দেশের বাইরেও যাবো না, আমি বাংলাদেশে আমি নিজেই কোম্পানি দিব, এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? ইচ্ছা আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, সো আপনি জাস্ট আপনার নামটা বলুন যে আচ্ছা আমি আসলে স্ক্রিন ইসমাইল। আচ্ছা, তো ইসমাইল সাহেবকে আমি একটা এক্সাম্পল দিই। ইসমাইল সাহেব আপনি কিছু মনে করবেন না, আমি একটা বেসিক খুবই একটা মানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব, ঠিক আছে? সো একটা গেম ডেভেলপমেন্ট স্টুডিও আপনি দিবেন, শুরুতে আপনি আপনার ফার্স্টে চিন্তা করবেন যে ইউ হ্যাভ টু মেক প্রোডাক্ট, এবং প্রোডাক্টটা কোথাও সেল করতে হবে। সেলটা B2C লেভেলের সেল হোক, B2B লেভেলের সেল হোক, রাইট? আপনি স্টুডিও দিলেন, আপনার আন্ডারে আপনি কাজ করতেছেন, তার সাথে আরেকজন হয়তো আপনার একটা ফ্রেন্ড, সে খুব ভালো ছবি আঁকে, তাকে নিয়ে বেসিক্যালি একটা ইন্ডি স্টুডিও দিলেন ছোট্ট, সাথে হয়তো আরেকজন রাখলেন, একটা অফিস, ঠিক আছে? তো অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? একজন এক এক অ্যাপ্রোচে যায়। একজন যায় হচ্ছে আমি আসলে কোনো মতে চলবো, আগে তো স্টুডেন্ট অবস্থায় তো আমি আসলে স্যালারি নেই কারোর কাছ থেকে, আমি আসলে টিউশনি করে চলবো কিছুদিন, চলে আমি একটা ভালো গেম বানানোর পর এই গেমটা প্রপারলি মার্কেটে যদি হিট করে, দেন আমি টাকা পয়সা কামানো শুরু করবো। অনেকের অ্যাপ্রোচ হচ্ছে এটা, কিন্তু কমন অ্যাপ্রোচ, অনেকের বেশিরভাগ অ্যাপ্রোচ এটা, এবং এই অ্যাপ্রোচটা অনেক জায়গায় সাকসেসফুল হয় এবং বড় বড় কিছু গেম ইন্ডাস্ট্রি হয়ে ভালো করে বা করেছে। কিন্তু এটা দিয়ে কিন্তু আসলে টেক্স টাইম, অনেকদিন সময় লাগে। হ্যাঁ, আমি যদি বড় কোনো কোম্পানির এক্সাম্পল আসি, দেশের বাইরের বড় কোনো কোম্পানির এক্সাম্পল আসি, তাহলে দেখবেন ওনারা যেটা করে, ওনারা হয়তো বড় ইনভেস্টমেন্ট পায়, যেমন রিলায়েন্স গ্রুপে ইনভেস্ট করে, ঠিক আছে? তারপরে হচ্ছে অনেক অনেক ইনভেস্টমেন্ট পায়, যেমন আমি মাইক্রোসফটের আলাদা উইং আছে গেমের, ঠিক আছে? ফেসবুকের আলাদা উইং আছে গেমের। সো এই ইনভেস্টমেন্ট গুলো আসলে বাংলাদেশে একবারই হয় না। বাংলাদেশে আসলে গেম নিয়ে ইনভেস্টমেন্ট রেয়ার এক্সাম্পল আছে বেশ কিছু এক্সাম্পল, হিরোজ অফ 71 আছে, হ্যাঁ, কিন্তু হিরোজ অফ 71 না, মুক্তি ক্যাম্প আছে ইনভেস্টমেন্ট পাওয়া কোম্পানি, কিন্তু খুব কম বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট পেয়ে গেম বানায়, এই নজিরটা কম। নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের একটা এক্সপার্টাইজ, এই যে এই প্রবলেমটা আসলে আমি লিখেছি এখানে, এই যে এখানে যদি যাই, যে জব ইন বাংলাদেশে একটা লোক কিছুদিন জব করার পরে 4 বছর পর তার তো একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, তাই না? তখন ও কিন্তু ইন্ডাস্ট্রিতে ভালো ভূমিকা রাখতে পারে, না রেখে সে দেশের বাইরে চলে যায়। তখন সে 3-4 বছর এইসব কোম্পানিতে জব করে সে যখন ভালো পারে, তখন সে এইসব কোম্পানিতে চলে যায়। এখন যে জিজ্ঞেস করছিলেন যে কেন হইতে পারে না, অ্যান্সার কি পাইছেন? Did you get your answer? এটাও একটা মেজর রিজন, ঠিক আছে? আরো রিজন আছে, আমি আসলে বাংলাদেশের পাবলিকও কিছুটা দেয়, যেমন বাংলাদেশে বানানো একটা গেম কিন্তু দেখা যায় অনেকে টাকা দিয়ে কিনতে চাবে না, ঠিক আছে? স্টিমে হোক, হয়তো পাবজির একটা স্কিন কিনবে, কিন্তু বাংলাদেশে একটা বানানো গেম হয়তো কিনতে চাবে না। এটা আমার রিজন আছে, হয়তো ওই লেভেলের ভালো গেম পায়ও না, এই কারণে হয়তো চায় না। বাট উই আর হোপফুল যে ভালো কিছু হচ্ছে, কারণ এখন কিন্তু অনেক ইনভেস্টমেন্ট পাচ্ছে, মানে এরকম না যে একবারই হচ্ছে না, এবং বেশ ভালো কিছু গেম বেরোচ্ছে। যেমন জিরো আওয়ার তো ট্রেলার সবাই দেখছি, রাইট? হ্যাঁ স্যার, খুব দেখে কিন্তু মনে হয় না যেটা ওদের ট্রেলার খুব দারুণ লেগেছে। হ্যাঁ, সো এটা কিন্তু আস্তে আস্তে হবে, মানে সবসময় আমরা তো এটা দেখেছি যে আসলে বাংলাদেশ সবসময় বহির্বিশ্ব থেকে এইসব ব্যাপারে 5-10 বছর পিছিয়ে থাকে, তাই না? হ্যাঁ স্যার। তো ওই 151.55 বিলিয়ন ডলার না হোক, হয়তো 5 বছর বা 10 বছর পর 1.55 বিলিয়ন ডলার হয়তো যাবে, ঠিক আছে? হোপফুল আমরা এই ব্যাপারে। আচ্ছা, সো স্যার আমি বলতে চাচ্ছিলাম যে মানে আমাদের যে গ্রাফিক্স ইন্ডাস্ট্রি, ওটাও তো মানে ততটা বিগ না, বা ওইরকম মানে ম্যাচুরিটি পর্যায়ে নাই, ওটাও কি একটা বড় অবস্টাকল? মানে এই যে সিজিআই বা গ্রাফিক্স ইন্ডাস্ট্রি যেটা বলতে, আসলে সিজিআই ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সিজিআই ইন্ডাস্ট্রি অনেকে চিন্তা করে যে ভালো অবস্থায় নাই, বাট এরকম অনেক সিজিআই আর্টিস্ট আছে বাংলাদেশের
এবং 3D আর্টিস্ট আছে যারা হচ্ছে আপনার দেশের বাইরে রিমোটলি দেশের বাইরের বিশাল বিশাল কোম্পানিতে বিশাল বিশাল প্রজেক্টে কাজ করতেছে, ঠিক আছে। এখন কিন্তু সামহাউ যে অনবোর্ড করা যায় না, কারণ সামহাউ ইউ হ্যাভ টু পে देम, রাইট, পে देम গুড মানি। এবং ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আপনার মিডিওকর লোক নিয়ে কাজ করতে হবে। এবং মিডিওকর লোক যখন আপনার সাথে কাজ করে ভালো হয়ে যাবে, তখন আবার তারা দেখা যাবে দেশের বাইরের কোম্পানিতে চলে যাচ্ছে। সো এটা আসলে একটা লুপ, হ্যাঁ। সো যে লুপ বেসিক্যালি আস্তে আস্তে সলভ হবে। এটা আসলে আমরা এই জোরে দৌড় দিয়ে ওয়াল ভেঙে ফেলে সলভ করতে পারবো না। ইউ হ্যাভ টু গিভ ইট টাইম, হ্যাঁ। এবং এটা আস্তে আস্তে সলভ হবে। এবং এই কারণে কিন্তু এই যে ট্রেনিং এর যে ভিডিও বা ছবি আমি দিলাম, সো আমরা কিন্তু যখন স্টার্ট করেছি ডেভেলপমেন্ট, দেখা গেছে যে বাংলাদেশে আসলে ওইরকম ডেভেলপার নাইও, গেম ডেভেলপার, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। স্টুডেন্ট যেহেতু সিএসসি তে পড়া স্টুডেন্ট বাড়তেছে, তাদের তো কিছু করতে হবে। দেখা যায় যে গেম, ওয়েব এইসব জায়গায় বাড়তেছে। তো যখন এই ধরনের লোকজন বাড়তে থাকবে, তখন কিন্তু অপরচুনিটি আরো বেশি ক্রিয়েট হতে থাকবে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ধরা যাক আপনাদের মধ্যে একজন, একটা জাস্ট এটা আমি কোনো নেগেটিভ ভাবে দেখবো না, জাস্ট যে কোনো একজন বলেন যে দেশের বাইরে গেম ইন্ডাস্ট্রিতে জব করতে চান, যে কোনো একজন, বা রিমোটলি জব করতে চান। আচ্ছা, নাম কি আপনার? সাখাওয়াত হোসেন রাব্বি। সাখাওয়াত হোসেন রাব্বি। ধরা যাক যে সাখাওয়াত হোসেন রাব্বি এই করোনার মধ্যে সে হচ্ছে দেশের বাইরে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলো। ধরা যাক যে ইউবিসফটে অ্যাপ্লাই করলো। সো ইউবিসফট মোবাইলের জন্য একটা উইং খুলতে যাচ্ছে, যে আমি মোবাইলের জন্য গেম বানাবো। ইউবিসফটে আছে অলরেডি মোবাইলের জন্য উইং, ওরা একটা কোম্পানিকে কিনে নিয়েছে রিসেন্টলি, হ্যাঁ। সো আমি জাস্ট তারপর একটা আরবিট্রারি এক্সাম্পল দিচ্ছি, যে ধরা যাক যে সো সাখাওয়াত হোসেন হচ্ছে ওইখানে, সাখাওয়াত হোসেন রাব্বি হচ্ছে ওইটার একটা পার্টে জয়েন করলো। জয়েন করার পরে ওর পারফরমেন্স খুবই ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো। এখন ও কাজ করতে করতে ওকে ইউবিসফট থেকে বলা হইলো যে যেহেতু তোমার পারফরমেন্স ভালো, এবং দেখা যায় যে ইউবিসফটের ধরা যাক কানাডা অফিসে, ও বাংলাদেশ থেকে কানাডা অফিসে জব করে, ঠিক আছে। এখন ধরা যাক যে ওকে ধরা যাক 1 লাখ টাকা স্যালারি দেওয়া হচ্ছে। এখন এই রাব্বি বাংলাদেশে যে পারফরমেন্স করে, ওই পারফরমেন্স কানাডার একটা ছেলে করে 4 লাখ বা 5 লাখ টাকা স্যালারি নেয় কানাডাতে। ইউবিসফটের তাহলে লাভ কাকে নিয়ে কাজ করা? রাব্বিকে নিয়ে, রাইট। ইউবিসফট তখন বললো যে এটা আমি অ্যাব্রোড জব প্লাস স্টুডিও দুটো নিয়ে কথা বলছি। সো ইউবিসফট তখন রাব্বিকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি তোমার মতো আরো ডেভেলপার রিক্রুট করো। রাব্বি ডেভেলপার রিক্রুট করলো, আর্টিস্ট রিক্রুট করলো। রিক্রুট করার পর ওদের টিমের বন্ডিংটা খুব ভালো হলো। ওরা 4 জন মিলে রেগুলার কাজ করতেছে ইউবিসফটের জন্য বাংলাদেশে বসে। এক সময় ইউবিসফট বললো যে তুমি আর থেকো না, আমার আন্ডারে জব করো না, তুমি একটা স্টুডিও দাও, আমি তোমারে ফান্ড করতে থাকবো। এই যে দিস ইজ হাউ আ কোম্পানি গেট ইনভেস্টমেন্ট। আরো ওয়েজ আছে, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস। সো তুমি একটা স্টার্টআপ দাও, স্টুডিও দাও, হ্যাঁ, একটা নাম থাক, যেমন এটার একটা এক্সাম্পল বাংলাদেশে হয়েছে, আমি দিব। সো স্টার্টআপ দাও, তুমি লোকজন রিক্রুট করতে থাকো, আইল বি ফান্ডিং ইউ, ঠিক আছে। সো যত বেশি রাব্বির জন্ম হবে, তত বেশি কিন্তু এই ধরনের স্টুডিও ক্রিয়েট হওয়ার পসিবিলিটি বাড়তে থাকবে, রাইট? জি স্যার। এবং আমি গ্রিন ইউনিভার্সিটি থ্যাংক ইউ দিব যে আমি হয়তো খুব বেশি ভূমিকা পালন করতে পারবো না স্লাইড দিয়ে বা একটা 1 ঘন্টার সেশন নিয়ে, বাট এইসব সেশনও কিছুটা ভূমিকা পালন করে। এখন হয়তো অনেকে জানে না যে আসলে গেম ডেভেলপমেন্ট, অনেকের কাছে মনে হতে পারে রকেট সায়েন্স, ও মাই গড গেম কেমনে বানায় আবার। কিন্তু এভাবে কিন্তু আস্তে আস্তে আসলে এই আইস ব্রেকিং সেশন গুলা বা এই নলেজ শেয়ারিং সেশন গুলা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে রাব্বির মতো ছেলেদের ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবো, এবং আস্তে আস্তে কিন্তু স্টুডিও বাড়ার পসিবিলিটি বাড়ে, রাইট? সো অনেকের কাছে মনে হতে পারে যে আমি আসলে অনেক হাই হোপস নিয়ে কথা বলছি, বাট দিস উইল হ্যাপেন সামডে, রাইট? দিস উইল হ্যাপেন সামডে, দিস ইজ ট্রু। ওকে, সো স্টুডিও নিয়ে কথা অনেক হয়েছে। হায়ার স্টাডি নিয়ে যদি কথা বলি, অনেকে বলতে পারে গেম নিয়ে আবার কিসের হায়ার স্টাডি? গেম নিয়ে বেসিক্যালি পিএইচডিও করা যায়। মানে ইফ ইউ নো যে অনেক ইউনিভার্সিটি আছে যারা গেম ডেভেলপমেন্টের উপরে পিএইচডি অফার করে, এবং গেম ডেভেলপমেন্টের আসলে অনেক পার্ট আছে, হ্যাঁ। আমরা আসলে ভেঙে ভেঙে অনেক ছোট ছোট পার্ট, যেটা আমরা নিজেও, আমি এতদিন ধরে কাজ করি গেম ডেভেলপমেন্ট, আমি নিজেও হয়তো জানি না। সো হায়ার স্টাডি করা সম্ভব, আপনারা যদি সার্চ করেন বড় বড় ইউনিভার্সিটির গেম ডেভেলপমেন্ট সেকশনে, সো মাস্টার্স এবং পিএইচডি করা পসিবল। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো গো দেয়ার। বাট একটা সমস্যা যেটা আছে বাংলাদেশে, যেমন বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে আসলে গেম ডেভেলপমেন্টকে কোর্সের আন্ডারে ফেলা হয়নি এখনো। আমি আসলে, আমার জানা নাই, হতে পারে জানা নাই। আছে স্যার, ড্যাফোডিল কোথায় আছে স্যার? মিডিয়া না কি জানি একটা কোর্স আছে, এটা তো ড্যাফোডিলের আছে, ওটা মিডিয়া টেকনোলজি, ওটা শুধুমাত্র গ্রাফিক্স। স্যার ওইটাতে গেম ডিজাইন এবং সি শার্পের একটা কোর্স আছে, ওটা মানে মাল্টিমিডিয়া ডিজাইনের উপর একটা পার্ট। এটা খুবই ভালো। হ্যাঁ, ড্যাফোডিলে আমি নিজেও ড্যাফোডিলে ক্লাস নেই, বাট আমি আসলে ভুলে গেছিলাম জিনিসটা। সো
হ্যাঁ আচ্ছা, এটা আসলে ওই সিএস এর একটা মিডিয়ার আন্ডারে। আচ্ছা, সো এরকম হ্যাঁ, এরকম দু একটা হয়তো এক্সাম্পল আছে, কিন্তু আমি বলছি যে যেমন ফিউচার আমি যেরকম চিন্তা করি যে ফিউচারে একটা আসলে ডিপার্টমেন্টই হবে গেম ডেভেলপমেন্ট নিয়ে। হ্যাঁ, এবং জার্মানিতে যেমন ইউনিভার্সিটি আছে যে গেম ডেভেলপমেন্ট, ইভেন ইন্ডিয়াতেও একটা ইউনিভার্সিটি একটা ইনস্টিটিউট আছে মায়া একাডেমি, ওরা হচ্ছে বেসিক্যালি 3D মডেলিং নিয়ে কাজ করায়। ঠিক আছে, সো এই ধরনের ইনস্টিটিউট আসলে হওয়াটা জরুরি, হইলে আসলে যে রাব্বি আরো ক্রিয়েট হবে, হ্যাঁ আরো স্টুডিও বাড়ার সম্ভাবনা বাড়বে। সো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমি একটু টুলস নিয়ে কথা বলি। জি প্লিজ স্যার, মানে আমাদের যে ইয়েটা আপনার, যদিও প্রথম স্টুডেন্টের কাজ করাটা কিন্তু পসিবল না, তো যারা মানে অ্যাজ এ মানে খুবই এটার ব্যাপারে খুবই শখ বা এটা নিয়ে কাজ করতে চায়, তো আমরা প্রথমে তো স্যার চাইলে যে যেই প্ল্যাটফর্ম গুলো আছে, যে ইঞ্জিন গুলো আছে, যেমন এই যে আপনি শো করলেন মাত্র ইউনিটি, আনরিয়েল ইঞ্জিন, স্যার এই ইঞ্জিন গুলো দিয়ে কি আমরা প্রথম নিজেরা ট্রাই করে দেখতে পারি? এতে কি মনে হয় যে আমরা মানে আস্তে আস্তে আগাতে পারবো বা মানে ক্যাপাবল হতে পারবো একটা টাইমে? ফার্স্ট টাইম হয়তো আমাদের নিজেদের ইনভেস্ট করতে হবে বা নিজেদের জিনিসটাকে নিজেদেরই দেখতে হবে, দেন কি পসিবল যে আমরা এটাকে একটা স্টুডিওতে দেন ভালোভাবে মুভ করা, আমাদের প্রজেক্ট শো করে, আমাদের স্কিল শো করে এই ইঞ্জিনগুলোর মাধ্যমে? হ্যাঁ আমি আসছি। সো এটা বেসিক্যালি আমার পরের নাইস, এটা আমার পরের স্লাইড। সো ওয়্যার টু স্টার্ট, আসলে কোথা থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, আমি আসলে ভালো লাগতেছে যে আসলে আপনারা যেগুলো এক্সপেক্ট করতেছেন আমি বেশিরভাগ জিনিসপত্র আগে থেকে রেডি করে রাখছি। সো আমি আসবো, এটাই আসবো। সো ফার্স্ট একটু টুলস নিয়ে কথা বলি যারা জানে না, হ্যাঁ যে আসলে টুলস গুলা কি কি হতে পারে। আমি 4টা টুলস এর নাম লিখেছি, আরো টুলস আছে, বাট বাংলাদেশে এই মোস্টলি এই 4টা টুলস নিয়ে কাজ করি, ওয়ার্ল্ড ওয়াইডই কাজ করি 4টা টুল নিয়ে। এছাড়া আরো আছে কোকোস ক্রিয়েটর আছে, কোকো স্টুডিও আছে, বিলবক্স একটা, বিলবক্স করোনার সময় ফ্রি করে দিয়েছিল। বিলবক্স খুবই ইজি, বিলবক্স দিয়ে যদি কেউ গেম ডেভেলপমেন্ট শিখতে চান খুব ইজি, এটা টেমপ্লেটের মতো আছে। ঠিক আছে, আপনি যে ধরনের গেম বানাতে চান জাস্ট টেমপ্লেট করা আছে, আপনি জাস্ট ওটা গ্রাফিক্স চেঞ্জ করে মেকানিজম চেঞ্জ করে বানায় ফেলতে পারেন। আনরিয়েল বেশ বড় লেভেলের গেম ডেভেলপমেন্টের জন্য বানানো হয়। হ্যাঁ, আনরিয়েল বেশ বড় লেভেলের। সো রিসেন্টলি বানানো একটা আনরিয়েলের এক্সাম্পল যদি দেই, আমি শিওর ভ্যালোরেন্ট কি কেউ খেলছে? ভ্যালোরেন্ট তো স্যার মেবি জি স্যার, ভ্যালোরেন্ট তো আনরিয়েল এ। জি, ভ্যালোরেন্ট মোস্ট প্রবাবলি আনরিয়েলে বানানো। জি ভ্যালোরেন্ট আমরা রাইটের স্যার নিজস্ব ইঞ্জিন আছে, বাট ওরা আনরিয়েলে ইউজ করছে। হ্যাঁ, আনরিয়েলে করছে। সো মানে এই ধরনের বিগ বাজেট গেম আনরিয়েলে করা হয়। ঠিক আছে, ইউনিটি তো বেশ বড় গেম বানানো যায়, বাট ইউনিটির আহামরি বড় গেমের খুব ভালো এক্সাম্পল আছে, বাট ওরকম পাওয়া যাবে না। কিছু এক্সাম্পল যদি দেই, মোস্ট প্রবাবলি অ্যামং আস ইউনিটিতে বানানো। অ্যামং আস, হ্যাঁ অ্যামং আস ইউনিটিতে বানানো। অ্যামং আস রিসেন্টলি কি খেলেছেন আপনারা বা নাম শুনেছেন? জি স্যার, অ্যামং আস কিন্তু ইউনিটিতে বানানো। তো অনেকে চিন্তা করতে, হ্যাঁ বলেন। আমার তো মনে হয় স্যার অ্যামং আস টা তো মানে ওইরকম ভাবে ব্যাপক গ্রাফিক্স এর তো নেই তা, কিন্তু অনেকে চিন্তা করতে পারে যে অ্যামং আস তো অনেক লো গ্রাফিক্স গেম, ইউনিটি দেখি খালি লো গ্রাফিক্স গেমই বানানো যায় নাকি? না, ইউনিটিতে অনেক ভালো গেম বানানো যায়। কিন্তু গ্রাফিক্সের কোয়ালিটিটা আনরিয়েলের ধারে কাছে আসে না, এর জন্য অনেকে ইউনিটি প্রেফার করে না। সেটাই একটু ডিফারেন্স হয়, ইউনিটি আর আনরিয়েলের মধ্যে বেশ ভালো গ্রাফিক্স লেভেলের ডিফারেন্স আছে। বাট কেন বাংলাদেশের লোকজন, আমার যেটা দেখা, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি মোস্টলি তারা ইউনিটি নিয়ে কাজ করে। এটার কারণ হচ্ছে এটা একটা রিজন কি? হার্ডওয়্যার হাঙ্গ্রিনেস। ইউনিটি হার্ডওয়্যার লাগে অনেক পাওয়ারফুল। আর আনরিয়েল ইঞ্জিনের যেই গেমগুলো হয় সেগুলো মোস্ট মানে সবগুলো মানে বেস্ট হয়, কিন্তু ইউনিটিও মাঝে মাঝে যেগুলো ক্রিয়েট করে হয়তোবা এদের কিছু গ্রাফিক্সে প্রবলেম থাকে, বাট এরা যেরকম লাইফ ইজ স্ট্রেঞ্জ আর এরকম কিছু গেম ক্রিয়েট করছে যেগুলো একদম হাইপ, প্রচুর হাইপ ক্রিয়েট করা গেম, তো এই জন্যই আর কি অনেকে এটা প্রেফার করে। পরে পোকেমন গো কিন্তু আমাদের ইউনিটি মানে যেটা এক সময় খুবই হাইপ, এই জন্য ইউনিটি কেন ভালো এটা আসলে অনেক রিজন আছে। ঠিক আছে, আনরিয়েল যেমন গ্রাফিক্যাল দিক থেকে অনেক ভালো, বিলবক্স যেমন ছোট গেম বানানোর জন্য ভালো। যেমন ইউনিটি আমি যেটা বুঝি যে ইউনিটি কেন ভালো, বা আমরা যারা কাজ করি, আমাদের বাংলাদেশে যারা কাজ করে, মোস্টলি লোকজন কেন ইউনিটি নিয়ে কাজ করে, এটার প্রথম রিজন হচ্ছে যে ইউনিটির একটা টেকনিক খুব ভালো ছিল। আনরিয়েল এক সময় মনে হয় ফ্রি ছিল না, লোকজন আনরিয়েল কিনতে হইতো বা সামথিং, তো বাঙালিরা তো আসলে ফ্রি জিনিস ইউজ করবেই। সো ইউনিটি যখন 3.6 বা 3.3 বা 3.5 লেভেলে ছিল, মানে তো আমি তো তখন মনে হয় আমিও নিজেও শুরু করছি বা এর আগেও, তখন লোকজন ইউনিটি দেখলো ফ্রি এবং ইজি, সো লোকজন দেখা গেল যে ইউনিটি
নিয়ে কাজ করা শুরু করলো এবং রিসোর্স অনেক বেশি, মানে ইউনিটি যদি কেউ সার্চ করে রিসোর্স এত বেশি ইউনিটির, মানে লাইক ইউনিটি কোম্পানি নিজেও রিসোর্স বানায়, তারপর অনেক ইউটিউবার আছে নিজে রিসোর্স বানায়, আবার ডিভাইস ভালো লাগে ইউনিটির জন্য কিন্তু অত আহামরি ভালো লাগে না। আরো যেটা সবচেয়ে বড় সুবিধা ইউনিটির সেটা হচ্ছে যে সি শার্পে প্রোগ্রামিং করা যায়। সি শার্প ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক ডেভেলপার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আনরিলে যেমন ব্লুপ্রিন্ট অনেকে পছন্দ করে, ব্লুপ্রিন্ট আনরিলে মানে সি প্লাস প্লাসে কাজ করা যায়, কিন্তু এই জিনিসটা অনেকে পছন্দ করা যায়, সি শার্পে কাজ করা যায়। সো ওভারঅল সবকিছু মিলিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি দেখেছি যে ইউনিটি দিয়ে কাজ করার লোকজন বেশি, ঠিক আছে, ইউনিটি দিয়ে কাজ করার লোকজন বেশি। এবং আপনারা যদি চান যে কেউ যে কোনো ইঞ্জিন দিয়ে করতে পারেন, যেমন গোডট, আমার পরিচিত 2-3 জন আছে যারা গোডটে কাজ করে। গোডট ইজিয়ার টু মেক উইথ গোডট। সো আপনারা যদি চান যে কোনো একটা নিয়েই কাজ করতে পারেন, হ্যাঁ, কিন্তু যে কোনো একটা নিয়ে ডিপে ঢুকতে হবে, ঠিক আছে। আমি খালি নাম জানি, 2বার সফটওয়্যারটা ডাউনলোড করে খুলছিলাম, এটা আসলে হবে না এভাবে, হ্যাঁ। সো আমাদের আসলে বেশ ভেতরে ঢুকতে হবে, আদারওয়াইজ হবে না। আমি এটা অনেকটাই বলি, আমি যখন ক্লাসও নেই অনেকে বলে যে স্যার বা ভাই আমি কিভাবে এটা পারবো, হ্যাঁ ধৈর্য নাই, কিন্তু আসলে শিখার বা কোনো একটা ব্যাপারে স্কিলড হওয়ার কোনো শর্টকাট নেই, আপনাকে টাইম দিতে হবে, ঠিক আছে, আপনাকে টাইম দিতে হবে, কোনো শর্টকাট নেই, ঠিক আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে টুলস গুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। আচ্ছা, ওয়্যার টু স্টার্ট, একজন কোশ্চেন করতেছিলেন যে আমি যদি চাই তাহলে কি এটা ডাউনলোড করে জাস্ট খুললেই হয়ে যাবে। আমি আবার বলতেছি যে আমি যখন স্টার্ট করছিলাম আমার যদি একটা ফানি স্টোরি ছিল, আমি শিওর না যে আসলে দেখেন বলা ঠিক হবে নাকি। আমি যেমন শুরুতে যখন পড়ি তখন দেখা গেছে যে আমি ল্যাবে আমাদের একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টটা আমি ল্যাবে আমি করতাম না প্রজেক্টটা। আমি দেখা যেত অনেক কাজ টিউশনি করতাম, এটা করতাম ওটা করতাম, প্রজেক্ট আমি করতে সময় পেতাম না। সো আমি আমার একটা ফ্রেন্ড আমাকে হেল্প করতে প্রজেক্টটা করতে, হ্যাঁ, ওটা গেম ডেভেলপমেন্টেরই ছিল কাজটা। সো আমরা নিজেরাই সিলেক্ট করছিলাম যে গেম ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব। তো দেখা গেছে যে আমার ভালো লাগতো গেম ডেভেলপমেন্ট, গেম খেলতে ভালো লাগতো, গেম ডেভেলপমেন্টও ভালো লাগতো, কিন্তু দেখা যেত আমি সময় দিতাম না, ঠিক আছে, সময় দিতাম না। তো প্রথম 3 উইক আমার ওই ফ্রেন্ড আমাকে করে দিল, কাজ করে দিল ল্যাবে দেখানোর জন্য, কিন্তু 4 নাম্বার উইকে ও নিজে ওর প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত ছিল যে ও আসলে করে নাই, হেল্প করে নাই আমাকে, সময় পায়নি। এরপরের উইকেও সেম, সময় পায়নি। আমি 2-3 উইক ধরে স্যারকে ল্যাবের মধ্যে সেম জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, সেম জিনিস দেখাচ্ছি। স্যার আমার একটা ক্লাসে এসে ওয়ার্নিং দিল যে এভাবে যদি হইতে থাকে তাহলে ফেল করাই দিবে। এখন সমস্যা যেটা, ওই স্যার হচ্ছে আমার খুবই ক্লোজ, মানে আমার ক্লোজ মানে হচ্ছে বেসিক্যালি আমার তখনকার গার্লফ্রেন্ড, এখনকার ওয়াইফের বড় ভাইয়ের ফ্রেন্ড। আমি চিন্তা করলাম যে ফিউচার রেফারেন্সের জন্য যদি আমি যদিও পছন্দ করি গেম ডেভেলপমেন্ট, বাট জিনিসটা শেখা উচিত, যদি রেফারেন্সের জন্য যদি আসে তাহলে তো বলবে যে ছেলে তো ফাঁকিবাজ যায় না। আমি তখন কিন্তু 2 মাস না 3 মাস টানা ইউনিটি শিখে গেছি এবং আমি যখন ইউনিটি শিখা শুরু করলাম আমার মনে হলো যেটা খুবই ইজি এবং আমার খুবই ভালো লাগতো। যখন আমি সফটওয়্যারটা অন করলাম আমার খুবই ভালো লাগতো যে মানে এত ইজি, হ্যাঁ, প্রোগ্রামিংও ভালো লাগতো, প্রোগ্রামিং আমার এমনিও ভালো লাগতো, বাট ইউনিটিতে লাইক সি শার্পে কাজ করার সময় আরো ভালো লাগতো। যে মানে সবচেয়ে যেটা জোস ব্যাপার সেটা হচ্ছে যে একটা ওয়েব ডেভেলপমেন্ট করার সময় বা একটা অ্যাপ ডেভেলপমেন্ট করার সময় প্রোগ্রাম একটা লেখার পরে আপনার আউটপুটটা আসলে খুবই ভিজুয়াল আসে না, জিনিসটা হচ্ছে একটু স্ট্যাটিক একটা আউটপুট বা নট সো ফান আউটপুট। কিন্তু ইউনিটিতে কাজ করার পর বা গেম ডেভেলপমেন্টে একটা প্রোগ্রাম লেখার পরে আউটপুটটা কিন্তু অনেক ফান একটা আউটপুট, রাইট? একটা ক্যারেক্টার নাচতেছে অথবা একটা ক্যারেক্টার লাফাচ্ছে, আমি স্কোর পাচ্ছি এন্ড এভরিথিং। সো আমার মনে হয় স্টার্ট করার জন্য একটা দরকার, কিক স্টার্ট দরকার বেসিক্যালি। মানে সোজা কথায় যে আমি একদিন ফিক্স করলাম যে আমি ইউনিটি শেখা শুরু করব, আপনাদের মধ্যে বলতেছি, বা আমি একদিন ফিক্স করলাম যে আমি আনরিয়েল শেখা শুরু করব। সো ইউ হ্যাভ টু গিভ টাইম, হ্যাঁ, হয়তো 1-2 মাস শিখতে হবে টানা। এরপর আপনি আসলে বুঝবেন যে ইফ ইউ আর লাইকিং ইট অর নট, ঠিক আছে, তখন কিন্তু আপনি প্রসিড করতে পারবেন। সো এটা হচ্ছে করতেই হবে, হ্যাঁ, এটা হচ্ছে ওয়্যার টু স্টার্ট। সেকেন্ডলি হচ্ছে হাউ টু প্রসিড। সো ওই কোশ্চেনেই আসতেছি যে আমরা কি আসলে শিখে ফেললে হয়ে যাবে, মানে শিখা স্টার্ট করলে কি হয়ে যাবে, আগাবো কিভাবে? সো আপনি যদি একটা বেসিক লেভেল অফ লার্নিং নিতে পারেন, ঠিক আছে, নিতে পারার পরে আপনি কিন্তু চাইলেই করতে পারবেন, কি বলে, বিভিন্ন কোম্পানিতে যদি আপনার ওই লেভেলের ছোটখাটো স্কিলও থাকে বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারবেন। এটা স্টুডেন্ট অবস্থায় করা যায়। ইভেন আমরা
আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম রেগুলার চলে, এবং আমি যেসব কোম্পানির নাম লিখেছি ওইসব কোম্পানিতেও কিন্তু ইন্টার্নশিপ প্রোগ্রাম রেগুলারই চলে। ঠিক আছে, ওই ইন্টার্নটা করার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ কিভাবে হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রি লেভেলের, কারণ আপনি তো শিখছেন ওয়্যার টু স্টার্টে, যে আপনি আসলে একটা যে কোনো একটা ইঞ্জিন নিয়ে কাজ করা বেসিক শিখে গেছেন। এরপরে হচ্ছে যদি আপনি মোটামুটি লেভেলের পারেন তাহলে একটা ইন্টার্নশিপ নিলেন, আর যদি ভালো লেভেলের পারেন তাহলে একটা জুনিয়র প্রোগ্রামার হিসেবে জয়েন করলেন, অথবা ফ্রিল্যান্সিং করলেন। মানে বেসিক্যালি স্টার্ট করা কাজ, প্রফেশনাল লেভেলে কাজ স্টার্ট করা। আদারওয়াইজ আসলে এই শেখা পর্যায়ে থেকে যাবে। অথবা আপনি নিজেই গেম বানায় প্লে স্টোরে দিয়ে রিভিউ দেখতে থাকলেন, লোকজন কিরকম রিভিউ করে, যে কোনো একটা ওয়েতে হইতে পারে। ঠিক আছে, বা আপনি নিজেই গেম বানায় আপনার ফ্রেন্ডদের খেলাচ্ছেন, যে দেখতো কিরকম লাগে খেলতে। সো এনি ওয়ে ইউ ক্যান প্রসিড, বাট ফার্স্ট বেসিক স্কিলটা লাগবে। কারণ এখন মার্কেট অনেক কম্পিটিটিভ। দেখা যায় যে আগে যেটা হইতো যে আপনি কিচ্ছু পারেন না, ভার্সিটি থেকে পাস করছেন, এটা আমি 6-7 বছর আগের কথা বলতেছি, ভার্সিটি থেকে পাস করছেন, সিএসসি আছে, ইন্টার্নশিপ বা জব, হ্যাঁ কিচ্ছু পারেন না, বাট আপনার জব হয়তো হয়ে যায়। হ্যাঁ, স্কিল আপনার ওই জবে যে বানায় নিতে হয় বা শিখে আপনি করেন। কিন্তু এখন মার্কেট অনেক কম্পিটিটিভ। এখন যে আমাদের যেমন এখন দুইজন সিনিয়র গেম ডেভেলপার, জাস্ট আ মিনিট, আমাদের যেমন দুইজন সিনিয়র গেম ডেভেলপার, তারপরে একজন মনে হয় ইন্টার্ন, না দুজন ইন্টার্ন চলতেছে, চলতেছে, রিক্রুটমেন্ট চলতেছে। সো দেখা গেছে যে তারাও দেখা গেছে 6 মাস আসলে ইউনিটি নিয়ে বা আনরিয়েল নিয়ে কাজ করছে। ঠিক আছে, সো আমি কিন্তু ওই দেখা যাবে যে কেউ কিচ্ছু পারে না, তার থেকে কিন্তু 6 মাস অ্যাটলিস্ট ছোটখাটো মানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স না, বাসায় বসে কাজ করা বা রুমে বসে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তাকে কিন্তু আমরা প্রিফার করবো, রাইট? সো এই ব্যাপার এইভাবে একটু প্রসিড করাটা উচিত। আরো অনেক প্রসেস থাকতে পারে, বাট উই প্রিফার সামথিং লাইক দ্যাট। ফাইনালি আসলে অনেক কথা বলছি, হ্যাঁ অনেক কথা বলছি, আমি এটা একটু জাস্ট আ মিনিট। সো অনেক কথা বলছি। সো আমি ফাইনালি যেটা বলতে চাই যে আসলে গেম বানান, মেক গেম, গেম খেলেন, প্লে গেম, আর গেম ভালোবাসেন, কারণ গেম ইজ ফান, রাইট? এবং এভরিওয়ান লাভস টু প্লে গেম। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং তো সব ক্ষেত্রে হেল্প করে মানুষকে, ঠিক আছে, কিন্তু ধরেন আমি গেমিং যাই অথচ আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং অতটা ভালো না, তখন কি হবে? মানে তখন কি কোনো প্রবলেম বা কিছু অ্যারেস্ট হবে কিনা? আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্প করে, ঠিক আছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ছাড়া যদি আমি ধরেন প্রজেক্ট বেস কাজ করা নিয়ে যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা ওইরকম দরকার, মানে দরকার, বাট ওইরকম দরকার হয় না যদি আপনার প্রজেক্ট বেস এক্সপেরিয়েন্সও ভালো থাকে। ঠিক আছে, কম্পিটিটিভ প্রোগ্রামার হইলে বেটার মানে প্রিফারেন্স পাবেন জবে। বাট ইফ ইউ হ্যাভ লাইক সাম গুড প্রজেক্টস, সেটা ভার্সিটি লেভেলের প্রজেক্ট হচ্ছে, ভার্সিটির একটা কোর্সের জন্য আপনি একটা বেসিক গেম বানাইছিলেন, ওটা যদি মোটামুটি ভালো হয়, সব ক্ষেত্রে কম্পিটিটিভ প্রোগ্রামিং লাগে না, বাট অনেক ক্ষেত্রে প্রিফারেবল। হ্যাঁ স্যার, ধন্যবাদ। Any other questions? Yes, sir. Assalamu alaikum, sir. Wa alaikum assalam, please. Sir, basic developer এর জন্য কোন ল্যাঙ্গুয়েজটা বেশি প্রিফারেবল? কোডিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন অর সি++? আচ্ছা, বেসিক গেম ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি আমি পাইথনও গেম বানানো যায়, কিন্তু ভিজুয়ালটা হয়তো অনেকের পছন্দ হবে না এরকম। আমি বলবো যে আপনার যদি বেসিক প্রোগ্রামিং নলেজ থাকে, তাহলে আপনি হয়তো ইউনিটি দিয়ে সি শার্প দিয়ে শুরু করতে পারেন। বেসিক প্রোগ্রামিং নলেজ থাকে, ধরেন আপনি সি প্লাস প্লাস পারেন, তো সি প্লাস প্লাস যদি কেউ পারে, তার সি শার্প শিখতে আসলে বেশি টাইম লাগবে না। হ্যাঁ, সো চাইলে আপনি ইউনিটি দিয়ে সি শার্প দিয়ে শুরু করতে পারেন। আর যদি প্রোগ্রামিং এ কাঁচা হন কিন্তু গেম ভালো লাগে, প্রোগ্রামিং কম পারেন, তাহলে বিল্ড বক্স দিয়ে শুরু করতে পারেন। বিল্ড বক্সে প্রোগ্রামিং লাগে না, বিল্ড বক্সে কন্ডিশন গুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায়। আচ্ছা, এনি মোর কোশ্চেনস? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, প্লিজ। স্যার গেম ইন্ডাস্ট্রিতে এমন কোন জব রোল কি আছে যেখানে প্রোগ্রামিং এবং আর্ট দুইটা একসাথে করা যায়? এই যে বললাম টেকনিক্যাল আর্টিস্ট, এটা আমি লিখি নাই, কিন্তু আচ্ছা এটা আসলে শুধু একটা না, এটা আসলে অনেক আছে। হ্যাঁ, যেমন আপনি যদি একটা ইন্ডি ডেভেলপার হন, ইন্ডি একটা পার্সন, বা বাংলাদেশেও একজন আছে যে হচ্ছে ইয়াও করে, ডেভেলপও করে, আর্টও করে। সো আপনি চাইলে নিজের গেম বানাতে পারেন, আপনার আর্টিস্ট লাগবে না, এটাও করা যায়। কিন্তু আপনি যদি জব লেভেলে চিন্তা করেন, প্রোগ্রামিং আর আর্টওয়ার্ক কে ব্রিজ ঘটায় একটা লোক, যে একটা রোল, এটাকে বলে টেকনিক্যাল আর্টিস্ট।
অনেক কোম্পানি কিন্তু টেকনিক্যাল আর্টিস্ট নেয়। তো টেকনিক্যাল আর্টিস্ট যেটা করে মোস্টলি হচ্ছে আপনার আর্টওয়ার্কটাকে প্রিফ্যাবে কনভার্ট করে ডেভেলপারের কাছে দেয়, অনেক ক্ষেত্রে সে কোডিংও করে মাঝে মাঝে। সো দুইটা অপশন হতে পারে, যে আপনি নিজে একজন একাধারে ইন্ডি ডেভেলপার এবং ইন্ডি আর্টিস্ট হলেন, আপনি নিজেই একটা স্টুডিও দিয়ে দিলেন একা কাজ করার জন্য, আর পাশাপাশি যেটা বললাম যে চাইলে টেকনিক্যাল আর্টিস্ট হতে পারে। Any more questions? স্যার ব্রাউজারে কি কোনো গেমস কি আসতে মানে ওইরকম শক্তিশালী গেমস আসার সম্ভাবনা আছে ভবিষ্যতে, মানে যা আমরা এখন ইনস্টল না করে খেলতে পারবো এরকম? আপনি গুগল স্টাডিয়ার নাম শুনছেন নাকি আমি জানি না। না স্যার শুনিনি। গুগল স্টাডিয়ার নাম কি কেউ শুনছি আমরা? না স্যার। আচ্ছা, সো গুগল স্টাডিয়া হচ্ছে বেসিক্যালি ক্লাউড বেসড গেম। হ্যাঁ, যে বললো যে ব্রাউজারে কিভাবে গেম খেলা যায়। সো মানে ব্রাউজারে গেম খেলা বলতে তো আসলে আপনি মানে গুগল ক্রমেই খেলতে হবে তা না, বা মজিলা ফায়ারফক্সেই খেলতে হবে তা না। আপনি বেসিক্যালি বলতে যাচ্ছেন যে আপনি লোকালি ইনস্টল না করে রিমোট ইনস্টলে আপনি আপনার হয়তো কোনো ডিভাইস থেকে খেলতে চান, রাইট? হ্যাঁ স্যার এরকমই। তো রিসেন্টলি না, তা অনেকদিন 2-1 বছর আগে গুগল একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করছিল, স্টাডিয়াতে বেসিক্যালি গেমটা থাকবে ক্লাউডে। ঠিক আছে, আপনি যদি চান আপনি আপনার ফোনে, আপনার PS4-এ, আপনার পিসিতে, হ্যাঁ, যে কোনো এনভায়রনমেন্টে খালি একটা কন্ট্রোলার লাগবে, গেম প্লে কন্ট্রোলার, ওটা দিয়ে খেলতে পারবেন। সো এটা ইট ওয়াজ আ ভেরি পপুলার কনসেপ্ট, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে অনেক লাইক আন্ডার ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রিতে ইন্টারনেটের স্পিড নিয়ে সমস্যা আছে। ঠিক আছে, সো মানে লোকালি ইনস্টল না করে রিমোটলি ইনস্টল গেম খেলাটা আসলে দেখা যাবে যে আসলে 10 Mbps এর নেটও পারফেক্ট না। হ্যাঁ, 100 Mbps ইভেন 1 Gbps কোনো ক্ষেত্রে লেগে যাবে। সো এই কারণে স্টাডিয়া, নট অনলি দিস রিজন, এছাড়া আরো কিছু রিজন ছিল, এইসব কারণে স্টাডিয়া অতটা ভালো করতে পারেনি। বাট আমার ধারণা এটা ফিউচারের একটা পার্ট, যেখানে আপনার লোকাল ইনস্টল করতে হবে না গেম। এটা এখন ওরকম পপুলার না, বাট কনসেপ্টটা পপুলার, মানে ইউজার বা অ্যাপ্লিকেশন লেভেল এখনো ওরকম পপুলার না। আর শুধু যদি ব্রাউজার গেম নিয়ে বলেন, মানে আমি তো ক্লাউড বেসড গেম নিয়ে বললাম, শুধু যদি ব্রাউজার গেম নিয়ে বলেন, ব্রাউজারে কিন্তু কিছু গেম মানে HTML5 গেম খেলা হয় ব্রাউজারে, বাট ইয়াটা কম, মানে মোবাইল বা ডেস্কটপ বা কনসোল গেম থেকে ইয়াটা কম, মার্কেট সাইজ কম, ছোট। এনি মোর কোশ্চেনস? অ্যাকচুয়ালি সেশনটা একটু বড় ছিল, আমি জানি না আমি কি সবাইকে বোর্ড করে ফেলছি নাকি। যদি কারো কাছে জিনিসপাতি বোরিং লাগে আমি এক্সট্রিমলি সরি, আর যদি কারো কাছে ভালো লাগে আই উইল বি গ্রেটফুল। ফ্যান্টাস্টিক সেশন। আমার মনে হয় আমাদের স্টুডেন্টরা খুবই ভালো ছিল স্যার, খুব এনজয় করেছে, আমরা খুব বেশি পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। স্যার খুব বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আসলে এখানে আসলে আমি লিমিটেড রাখতে চাই না পুরো ব্যাপারটাকে। আমি আসলে এই যে একটা প্রেজেন্টেশন সবার কাছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে এটা আসলে খুব বেশি কিছুটা ম্যাটার করে, বাট ভালো লাগবে যদি আসলে এখান থেকে কিছু ছেলে পেয়ে ইন্সপায়ার্ড হয়ে ইন্ডাস্ট্রিতে ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, এবং হ্যাঁ প্লিজ স্যার পিসি কনফিগার কেমন লাগবে? এটা আসলে ডিপেন্ড করে। আপনি যদি এই পিসি এই সফটওয়্যারগুলোর ওয়েবসাইটে যান, তাহলে দেখবেন যে ইউনিটি আর আনরিয়েলের জন্য বেশ ভালো কনফিগারেশনের পিসি লাগে। অ্যাটলিস্ট i5 প্রসেসর, 8GB RAM হলে বেটার, একটা গ্রাফিক্স কার্ড হলে বেটার। কিন্তু বিলবক্স বা গোডটের জন্য আহামরি কনফিগারেশনের পিসি লাগে না। স্যার হ্যাঁ স্যার আপনি বলছিলেন ইন্ডাস্ট্রি লেভেলে যাওয়ার কথা। স্যার এর আগে তো আমাদের স্যার গেমিং সম্পর্কে মানে গেম বানানোর জন্য ABCD জানতে হবে কিছুটা। স্যার ওর জন্য কি কোনো ওয়েবসাইট আপনি রেফার করবেন বা কোনো ইউটিউব চ্যানেল বলবেন যেখানে আমরা টিউটোরিয়াল বেস দেখে আমরা কিছু শিখতে পারি প্রাইমারি লেভেলটা? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। স্যার ইউনিটির অফিশিয়াল ওয়েবসাইট, ইউনিটির সাইট হচ্ছে সবচেয়ে জোস লার্নিং প্ল্যাটফর্ম। হ্যাঁ ওখানে যে তো এটা এত ব্যাপারটা তো ভালো লাগে যে ইউনিটি লার্নে যদি কেউ যায়, ইউনিটি লার্নে আমি নিয়ে যাচ্ছি, এটা ফ্রি। রিসেন্টলি অবশ্য ইয়া হয়েছে, কিছু পেইড ইয়া ছিল, পেইড অপশন ছিল। আমি একবারে ফ্রি করে দিছি, পেইড যা ছিল সব না ইসে ফ্রি করছে, এই যে করোনার সময় ফ্রি করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করোনার সময় ফ্রি করছে। হ্যাঁ কিন্তু বাট এর আগে পেইড ভার্সন ছিল, আমি যে চ্যাটে দিয়ে দিয়েছি। হ্যাঁ এছাড়া আপনি যদি জাস্ট সাইটে যান, আপনি ইউনিটি দিয়ে যদি কাজ শুরু করেন তখন আপনি নিজেই সার্চ করতে পারবেন
ইউটিউবে আসলে অনেক কমিউনিটি আছে যারা হচ্ছে নিয়ে কাজ করে, ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করে। যেমন ব্র্যাকিস আমার খুবই ফেভারিট, যদিও বন্ধ করে দিচ্ছে ব্র্যাকিস, বানানো বন্ধ করে দিচ্ছে, ভিডিও বানানো। হ্যাঁ 2 মাস আগে। ও যেমন খুব ভালো। হ্যাঁ কোড মাঙ্কি আছে, সাইকো আছে, সে অনেক ভালো। তারপর আছে স্যার সো ইউ ক্যান স্টার্ট উইথ ইউনিটি লার্ন ফার্স্ট, তারপর আস্তে আস্তে আসলে আপনি নিজেই বের করতে পারবেন। মানে গুগলও তো চালাক, তাই না, যে আপনি আসলে কি চাচ্ছেন সে জানে, সো ওরাই সাজেস্ট করতে থাকবে। আমি যেটা বলছিলাম যে অনেকে বলতেছিল যে কি ইন্টারেস্টিং লাগতেছে না, এটা আসলে ওইরকম, এটা ম্যাটার করে অবশ্যই, আমার ভালো লাগার ব্যাপার আছে, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আসলে এই সেশন থেকে যদি ইন্সপায়ার্ড পিপল বের হয়, এবং ইন্সপায়ার্ড পিপল যদি প্যাশনেট ওয়েতে আসলে ডেভেলপমেন্ট নিয়ে বা গেম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চায় বা পারে, আমরা আসলে অ্যাভেলেবেল, একটু খুঁজতে হয়। সবাই খুবই হেল্পফুল। আমাদের ইন্ডাস্ট্রি একটা ভালো ব্যাপার হচ্ছে, যদিও মার্কেট কিছুটা কম্পিটিটিভ, বাট এভরিওয়ান ইজ ভেরি মাচ হেল্পফুল। সো এবং ট্রেনিং সেশন বলেন বা লাইক প্রফেশনাল সেশন বলেন, সবকিছুতেই বেসিক্যালি ইউল গেট আওয়ার হেল্প। ঠিক আছে, সাজেশন লেভেলে হোক, ডিসিশন মেকিং লেভেলে হোক, ইনশাল্লাহ হেল্প করা যাবে। সো বিভিন্ন ফেসবুক গ্রুপও আছে, গেম ডেভেলপার কমিউনিটি অফ বাংলাদেশ, এইসব গ্রুপেও অ্যাড হতে পারেন। হ্যাঁ, সো আই হোপ ভালো কিছু হবে এই ইন্ডাস্ট্রি। স্যার হায়ার প্রসেসটা কেমন, মানে ইন্ডাস্ট্রিতে হায়ার প্রসেসটা কেমন হয়, মানে কোন জিনিসটা বেশি ফোকাস করা হয়? আচ্ছা, স্কিল আসলে মানে খুব যদি শর্টলি বলি, স্কিল ছাড়া আসলে ওরকম স্কিল আর আসলে কি বলে ইন্টারেস্ট অফ লার্নিং, যে আসলে আপনি শিখতে পারবেন নাকি। তো স্কিল ফার্স্টে দেখা হয়, স্কিল যদি কম্পারেটিভলি কমও থাকে, আপনি আসলে কত তাড়াতাড়ি জিনিসপাতি গ্র্যাব করতে পারছেন, সো এইটা মোস্টলি হায়ার প্রসেস। স্যার আমার হায়ার প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসের কথাই তো বলতেছেন, রাইট? জি স্যার, এটাই মোস্টলি স্কিল। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এমন হয় যে মানে ফ্রেশারদের কোনো করা হয় না, মানে জাস্ট মিনিমাম 1 ইয়ার 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স এর ব্যাপারটা থাকে। তো গেম ইন্ডাস্ট্রিতে আর কি এটা কেমন, মানে ফ্রেশারদের ডিরেক্ট আমি কিন্তু এই যে এই কারণে হাউ টু প্রসিডে এসে বলছিলাম যে আসলে ওয়্যার টু স্টার্ট, ইউ উইল হ্যাভ টু স্টার্ট। আপনি যখন ভার্সিটিতে একটা কোর্স করতেছেন, হ্যাঁ একটা কোর্স যখন করতেছেন, ধরেন যে আপনাদের সফটওয়্যার প্রজেক্ট একটা কোর্স আছে, আপনি যদি চান ইউনিটি অথবা আনরিলে কিন্তু কোর্সটা বানাইতে পারেন। মানে যদি কেউ ফাঁকি না দিতে চায় যে আরে আমি কোনো মতে একটা টেমপ্লেট দিয়ে শেষ করে দিব, এটা না করে আপনি যদি চান 3-4 মাস একটু কষ্ট করে শিখলেন, শিখে বানাইলেন, ওয়্যার টু স্টার্ট করলেন। এরপর আপনি কিন্তু তখনও স্টুডেন্ট, 3rd ইয়ার শেষ বা 4th ইয়ার শেষ বা 4th ইয়ারের মাঝখানে আছেন, আপনি তখন একটা কোম্পানি খুঁজলেন যারা হচ্ছে আপনার এই ধরনের জিনিসপাতি নিয়ে কাজ করে। ওইসব জায়গায় আপনি ইন্টার্নশিপ অপরচুনিটি চাইলেন যে আমি এরকম ইন্টার্ন করতে চাই। এরকম অনেক কোম্পানি আছে যারা রিমোট এবং অফিস ফিজিক্যালি দুইভাবে ইন্টার্নশিপ অপরচুনিটি অফার করে। হ্যাঁ, মাঝে মাঝে অ্যামাউন্টও মানে ভালো অ্যামাউন্টও পাওয়া যায়। সো আসলে স্টুডেন্ট অবস্থা তো আপনার আসলে এরকম দেখা যাবে যে আপনার 30-40 হাজার টাকা স্যালারি লাগবে না, হ্যাঁ মোটামুটি একটা অ্যামাউন্ট হলেও চলে, তাই না? সো ওইখানে কিন্তু আপনি শিখতে পারেন, শিখে কিন্তু আপনার ওই যে এক্সপেরিয়েন্সটার কথা বলতেছিলেন যে 1-2 বছরের এক্সপেরিয়েন্স, 6 মাস থেকে 1 বছরের 6 মাসের এক্সপেরিয়েন্স নিয়ে নিলেন একটা ইন্টার্নশিপ করে। এরপরে কিন্তু আসলে কোম্পানি, যে কোম্পানিতে আপনি কাজ করছেন, তারা জানবে যে আসলে আপনি কতদূর কি করতে পারবেন। সো তারা কিন্তু মানে যদি আপনাকে পছন্দ করে নিয়ে নিবে। সো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টু গেট ইনটু দ্য ইন্ডাস্ট্রি, এবং আমরা মোস্ট অফ দ্য রিক্রুটমেন্ট এভাবেই করি। আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন প্রোগ্রাম আছে, আমি শুরুতে দেখিয়েছি যে আমরা বিভিন্ন ভার্সিটিতে ট্রেনিং দেই। একটা টিচার সে কিন্তু জানে যে তার স্টুডেন্ট কে কোনটা কোন দিকে যাবে, ঠিক আছে? এইখানের অনেক ছেলে আছে আমার সাথে কাজ করে, এইখানের অনেক ছেলে আছে আমার সাথে কাজ করে, ঠিক আছে? এইখানের 2টা ছেলে ছিল কাজ করতো, এখন অবশ্য আর্মির একটা প্রজেক্ট। সো মোস্টলি যেটা বললাম যে আমরা যখন ক্লাস নেই বিভিন্ন জায়গায়, আমরা জানি যে আসলে এই ছেলেটা বা এই মেয়েটার ক্যাপাবিলিটি কি। এরপর আবার যখন ইন্টার্নশিপ প্রোগ্রাম চলে, তখন যারা জয়েন করে তাদের মধ্যেও বুঝি আসলে ক্যাপাবিলিটি কি। হ্যাঁ, এবং স্টুডেন্ট অবস্থায় সম্ভব যদি ওই লেভেলের ইন্টারেস্ট থাকে বা ওই লেভেলের প্যাশন থাকে। স্যার আমার একটা কথা হচ্ছিল যে স্যার ধরে মানে এখনো এই বর্তমান সময়ে যদি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট সদ্য পাস করে বেরিয়ে যদি একটা গেমিং স্টার্টআপ দিতে চায় বাংলাদেশে বসে, তাহলে তার প্রধান 3টা চ্যালেঞ্জ কি হবে? প্রধান 3টা চ্যালেঞ্জ স্যার আচ্ছা, অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ 3টা না, চ্যালেঞ্জ আসলে মোর দ্যান 3, বাট যেহেতু আপনি 3টা চ্যালেঞ্জ চাচ্ছেন, আমি 3টা চ্যালেঞ্জ দিই। ফার্স্ট হচ্ছে যে
ডিসাইড করা যে ও কি ধরনের গেম বানাবে। আপনি যে কোশ্চেন করেছেন তার নাম কি? বিবেক চন্দ্র দে স্যার। আচ্ছা বিবেক, তো মিস্টার বিবেক আপনি বলেন যে আপনি কি ধরনের গেম বানাতে চান। আমি চ্যালেঞ্জ আপনার থেকে বের করতেছি। হ্যাঁ, আমি এফপিএস গেম বেশি পছন্দ করি। আচ্ছা, আপনি একটা ধরেন এফপিএস গেম বানালেন, ধরেন সিএসগো ছোট ভার্সন বানালেন, ঠিক আছে? হ্যাঁ সেট করছেন, এটাও তো চ্যালেঞ্জ ওরকম হয় নাই, বাট চ্যালেঞ্জ একটু পরে হবে, আমি বলি। আচ্ছা, এখন আসবেন যে একটা সিএসগো ছোট ভার্সন বানাইতে আপনার তো 3-4 জনের একটা টিম লাগবে, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, সো এই টিমকে স্যালারি কোত্থেকে দিবেন? কারণ 3-4 জনের একটা টিম পালা মানে হচ্ছে 4 জনের। সিএসগো ছোট টিম, সিএসগো একটা ছোট ভার্সন বানাইতে আসলে 20 জন 25 জনের টিম লাগে। আমি ধরে নিচ্ছি অনেক ছোট ভার্সন বানাবেন, ধরেন 4 জন লাগবে, তো গড়ে সবার স্যালারি 50,000 টাকা। গেমটা বানাইতে ধরেন 8 মাস সময় লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হইতে পারে অ্যাপ্রোচ? সেক্ষেত্রে 16 লাখ টাকা ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট লাগবে। সো এটা একটা সেকেন্ড চ্যালেঞ্জ। থার্ড চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি বানাইলেন, ইনভেস্টমেন্ট ধরেন করলাম আমি ভাবলাম যে বিবেক অনেক ভালো ছেলে, সো ওরা পারবে, ওদের স্কিল ভালো, হ্যাঁ আমি আপনার 16 লাখ টাকা দিলাম, আপনি বানাইলেন। থার্ড নাম্বার পয়েন্টে বলতেছি, এখন এই গেম থেকে টাকা আসবে কিভাবে? থার্ড চ্যালেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশে তো গেমস মানুষ কিনতে চায় না। হ্যাঁ, সো তিনটা চ্যালেঞ্জ পাইছেন। এখন তাহলে কি আপনাদের এই অপশনে যাওয়ার অপরচুনিটি কি কম? আমি কিন্তু ডিসকারেজ করতেছি না, আমি বলতেছি ইউ শুড নো দ্য অ্যাপ্রোচ। আমি বলতেছি ইউ শুড নো দ্য অ্যাপ্রোচ, ঠিক আছে? আমি যেটা বললাম, দিস আর দ্য চ্যালেঞ্জেস, বাট আমি কিন্তু একটা রাব্বির এক্সাম্পল দিছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। বা রাব্বির এক্সাম্পল একটা এক্সাম্পল হতে পারে। আমি আমাদের এক্সাম্পলের কথা বলি। আমরা কিভাবে শুরু করছি? আমরা যখন এই ফার্স্ট কোম্পানি লঞ্চ করলাম, আমরা অ্যাকচুয়ালি একটা কাজ পাইছিলাম বিশাল বড়। আমরা একটা কোম্পানি, একটা কোম্পানি, কি এনার্জি ড্রিঙ্ক কোম্পানি, ওই কোম্পানির একটা স্কাই ডাইভ ভিআর গেমের কাজ পাইছিলাম, বেশ বড় কাজ, ঠিক আছে? সো এই যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা, ওই কাজ থেকেই আমাদের উঠে আসছিল, ঠিক আছে? ওই কাজ করে এরপর আমরা ওই ইনভেস্টটাকে বার্ন করে করে আস্তে আস্তে বিভিন্ন প্রোডাক্ট বানাইছি, মার্কেটে পরিচিতি বাড়াইছি, বাড়ায় আস্তে আস্তে ক্লায়েন্ট বাড়াইছি, এভরিথিং এভাবে আগাইছি। সো এটা পসিবল, এটা যে পসিবল না তা না, বাট ইউ হ্যাভ টু ফিগার ইট আউট যে হাউ টু আসলে মেক থিংস ডান, রাইট? হ্যাঁ স্যার। এনি মোর কোশ্চেনস? স্যার, কেউ যদি স্যার মানে তার গেমের প্রতি তেমন মানে ভালোবাসা না থাকে, কিন্তু সে ভালো একজন প্রোগ্রামার, সে কি এই সেক্টরে ভালো কিছু করতে পারবে? হ্যাঁ পারবে, এবং এসে বেশ ভালো কিছুই করতে পারে। আমার পরিচিত এরকম অনেকেই আছে। আমাদের ভার্সিটির এক বড় ভাই আছেন, উনি বেশ ভালো প্রোগ্রামার, গেমও মোটামুটি পছন্দ করে, হামরি যে পছন্দ করে তা না, বাট সে ইউবিসফটে জয়েন করে। কানাডাতে গেল, কানাডাতে যে ওই হায়ার স্টাডি সেগমেন্ট, আমি প্রত্যেক প্রসেসেরই বেসিক্যালি একটা সিস্টেম আছে, তো সে খুব ভালো প্রোগ্রামার, সে হায়ার স্টাডিও করতে চায় পাশাপাশি। তো সে ইউবিসি তে পড়ালেখা করছে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে মাস্টার্স করে সে পরে ইউবিসফটে জয়েন করছে। ইউবিসফটে সে ইয়ার ইউআই প্রোগ্রামিং এর একটা সেগমেন্টে কাজ করছে। আমি আসলে শিওর না, ওর সাথে অনেকদিন আগে কথা হয়েছিল। সো হ্যাঁ, ওটাও সম্ভব, কারণ এন্ড অফ দ্য ডেতে আসলে আমরা যাই দেখছি সবকিছুর ব্যাক এন্ডে আসলে কোড চলতেছে, রাইট? সো ইফ ইউ লাভ দ্য প্রোডাক্ট অর নট, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ক্যান ডু দ্য কোড প্রপারলি, রাইট? এনি মোর কোশ্চেনস? ইশতিয়াক, আমার মনে হয় অনেকগুলো কোশ্চেনের অ্যানসার আমরা নিলাম, তো আমরা শেষের দিকে চলে আসতে পারি নাকি? ওকে, হ্যাঁ, আই উইল লাভ টু ডু দ্যাট। আমি আশা করব যে ইশতিয়াক, যদি কখনো সুযোগ হয় এবং আমাদের ভার্সিটির সাথে কোলাবোরেশনের সুযোগ থাকে, অন্যান্য ভার্সিটিতে তুমি যেরকম ট্রেনিং দিচ্ছ অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির উপরে এনথুজিয়াস্টিক স্টুডেন্টদেরকে নিয়ে, আই হোপ আমাদের ভার্সিটিতেও এরকম একটা কোলাবোরেটিভ ওয়ার্ক করা পসিবল। আই হোপ, যদি তোমার ব্যস্ত স্কেজুলের মধ্যে আর কি সুযোগ থাকে, এবং আমাদের স্টুডেন্টরা যদি এরকম ডিমান্ড করে, আমি হোপফুল যে আমার স্টুডেন্টরা আজকের সেশনের পরে হয়তো একটা সময় তারা একটা কন্টিনিউয়াস ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে যাওয়ার যদি প্রস্তাব পাঠায় ডিপার্টমেন্টে, আমরা সেটা ইনশাআল্লাহ বিবেচনা করতে পারি। আমরা একমত স্যার, আমরা চাই স্যার। রাইট। ঠিক আছে, এটা ক্লাবে চলতে আসুক, তাহলে আমরা ইন্টারেস্টেড। আমরা অনেক ইন্টারেস্টেড স্যার। জি, অবশ্যই থ্যাংক ইউ। আমি যেটার কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের না, বাংলাদেশের সব ভার্সিটিতে আমি দেখেছি যে
প্রোগ্রামিং কন্টেস্ট বা দেখা যায় যে বিভিন্ন ধরনের হ্যাকাথন বা দেখা যায় যে ডিজাইন কন্টেস্ট হ্যানতেন এরকম হয়, কিন্তু গেম ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কন্টেস্ট আমি স্পেসিফিকলি পাইনি। গেম জ্যাম হ্যাঁ হয়, গেম জ্যাম অ্যাকচুয়ালি বাংলাদেশে সেন্ট্রালি হয় নাই। যেমন আইইউটি তে আমি একটা গেম জ্যামের জাজ ছিলাম একবার, 2017 সালের আইসিটি ফেস্টে গেম জ্যাম করা হয়েছিল, ঠিক আছে। আবার আরেকটা কোম্পানি বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটা কোম্পানি ছিল, এটা এখন অবশ্য নাই, ওরা যেমন 2018 সালে একটা সেন্ট্রাল গেম জ্যাম করতে যাচ্ছিল, ঠিক আছে। আর গেম জ্যাম কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশে হতে হবে তা না, ঠিক আছে। গেম জ্যামে পার্টিসিপেট করেছি, কিন্তু দেশের এই যে লাডম ডেয়ারের নাম শুনছে নাকি, আমি জানি না আমি কি উচ্চারণটা ঠিক বলতেছি নাকি। হ্যাঁ, লাডম ডেয়ার আছে, তো এটাতে কিন্তু বেশ, তারপর ইউনিটি নিজেও গেম জ্যাম লঞ্চ করে, ঠিক আছে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো পার্টিসিপেট অন দোজ কম্পিটিশনস। আমি জাস্ট বলছিলাম যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি একটা করা যেত। হ্যাঁ, বাংলাদেশে আসলে আরো বাড়ানো উচিত, জিনিসটা আরো বাড়ানো উচিত। ইউনিভার্সিটি লেভেলে দেখা যায় হয়। হ্যাঁ, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি তারা আসলে দেখা যায় যে এই কাজের এত প্রেসারে থাকে, আমাদের সবারই ইন্টারেস্ট থাকে। হ্যাঁ, আমরা জয়েন্টলি কিন্তু আমরা অ্যাসোসিয়েশন মেনটেন করি, যেসব কোম্পানির ছবি দিলাম বা দেখালাম, জয়েন্টলি আমরা অ্যাসোসিয়েশন মেনটেন করি। সো অ্যাকচুয়ালি সম্ভব, এটা করা হবে ইনশাল্লাহ। করোনাটা যাক, আমাদের প্ল্যানও আছে, করা হবে ইনশাল্লাহ। ওকে, আমার মনে হয় আমরা আজকের সেশনটা এখানেই সমাপ্তি ঘোষণা করতে পারি, বাট আমি একটু রিকোয়েস্ট করব আমাদের আজকের সেশন চেয়ার, আমি ইশতিয়াককে একটু ইনফর্ম করতে চাই যে আমাদের আজকের সেশনের সভাপতিত্ব করার কথা ছিল আমাদের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের, বাট আনফরচুনেটলি স্যারের অন্য একটা স্কেডিউলের সাথে ওভারল্যাপ করায় স্যার আসলে পুরোটা সময় থাকতে পারেনি। স্যার মাঝখানে একবার জয়েন করেছিলেন এবং তারপরেই উনি আমাকে ফোন দিয়েছেন যে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং সেশন হচ্ছে, প্লিজ ক্যারি অন। এই কারণে আসলে আর ওই সময় সেশনটাকে আমরা করিনি আর কি, পজ দিইনি। তো ইশতিয়াক, হোপ ইউ ডোন্ট মাইন্ড, ঠিক আছে? স্যার আসলে ব্যক্তিগতভাবে বলেছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের সেশনটা আসলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। সুলেমান মিয়া স্যার ছিলেন আমাদের সাথে, আমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্যারকে একটু রিকোয়েস্ট করবো আজকের সেশনটার ব্যাপারে স্যারের যদি কোনো রিফ্লেকশন থাকে, স্যার যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। স্যার। ওকে, থ্যাংক ইউ প্রীতম স্যার। Am I audible? জি স্যার, জি শুনতে পাচ্ছি স্যার। Okay, first of all, I am giving my heartiest thanks to the keynote speaker of this session, Mr. Ishtiaq Ahmed, for giving us the clear overview of the scopes in the field of game development and share his experiences with us. I also like to thank all the participants who have actively participated throughout the session. Mr. Ishtiaq rightly identified some of the statistics regarding game development regarding in our country and worldwide. I personally worked as a head coach in the second phase of the skill development for mobile game and application under ICT division of Bangladesh in last year. ICT division requested us from the head coaches who are working in the different universities to design a course specially for game development and application development. Our government is thinking to improve the game development industry as well. I want to add some comments regarding today's session here. Gaming has evolved over the years to become increasingly popular in our country, but the field of game development remains largely neglected. Our country has yet to tap into the vast potential of the gaming industry, which generates huge revenues worldwide. Mr. Ishtiaq has demonstrated us. There is a software analytics firm, game analytics firm actually, naming Newzoo. They said gamers worldwide would spend about $175 billion on games in this year. So Mr. Ishtiaq showed us that around $151 billion, but Newzoo report said that it will be $175 billion on games. In addition, Bangladesh game market was worth only $62 million. Although these statistics ranked Bangladesh as having the third largest video game market in South Asia region after India and Pakistan. That means Bangladesh stays in third position
and among all over the country, all over the world, Bangladesh takes 61st position. Despite having such a big market, game development has not flourished in the country. It is very hopeful that in recent years, the number of gamers here has increased substantially. Many game enthusiasts want to take up game development professionally. I want to add some brief history about game development industry in Bangladesh that Mr. Ishtiaq has not shown. That Dhaka Racing was the first computer game developed in Bangladesh. After a demo release in 2002, the 3D car racing game's full version was released in 2003. The game created a big buzz among the gamers. It was also awarded as the best software of Bangladesh in 2003. Another one is Arunodoyer Ogni Shikha, a game based on the 1971 Liberation War, was released by Trimatrik Interactive in 2004. Like Dhaka Racing, it also generated huge response, opening a new chapter on video game development in the country. Unfortunately, the subsequent years saw no significant game development until 2015, when Mindfisher released Heroes of 71, which was sponsored by the ICT division, and I worked there for head coach, I mentioned earlier, and also Bangladesh Computer Council. Though the project revived interest in game development, the trend did not grow much. So with the rising popularity of games, there is no possibility that the gaming industry will stagnate in the foreseeable in future. The industry has massive potential to contribute to Bangladesh economic growth. Finally, I would like to suggest all the participants of this session to engage them in game development industry and contribute to our economic growth. Thank you all for inviting me in this session. Thank you. Thank you, sir, for your valuable speech. And also thank you, Ishtiaq Ahmed, sir, for such a wonderful and interactive session. A soft reminder about Day 3 of CC Carnival 2020 consists of 3 segments. First segment will take place from 2 p.m. to 3:30 p.m. and the title of the session is Career Counseling Session for CSE graduates. From 3:30 p.m. to 4:30 p.m., prize giving and concluding ceremony will held, and the mega carnival will end with a cultural program from 4:30 p.m. to 5:30 p.m. Before going to our call of in for today, we would like to thank the organizers of this phenomenal carnival that they have taken care to create exertion among us in this hardship of global pandemic. Take care, everyone. Assalamu alaikum. Ishtiaq, thank you very much. Thank you very much, Ishtiaq. Yeah, thank you very much. Okay, so thank you, sir. Sir, অনেক extra points add করেছেন. Maybe I should have like কিছু include করা. আমি অবশ্য ঢাকা রেসিং এর ব্যাপারটা জানতাম, বাট আমি ভাবতেছিলাম যে ইটস লাইক ওয়ে টু ওল্ড টু টক অ্যাবাউট দ্যাট। এবং ঢাকা রেসিং এর যে লোকটা কাজ করেছিলেন, আশিক নুন ভাই, উনি হি ওয়াজ লাইক ওয়ান অফ দ্য লাইক লিড ডেভেলপার অফ দিস প্রজেক্ট। আশিক নুন ভাই, উনি ওনার এখন একটা স্টার্টআপ আছে এয়ার ব্রিঙ্গার। সো আমি অ্যাকচুয়ালি এখনকার মার্কেট নিয়ে বেসিক্যালি ফোকাস করতে যাচ্ছিলাম, সো এই জিনিসটা নিয়ে কারণে হয়তো স্কিপ হয়ে গেছে, সরি ফর দ্যাট। আর আরেকটা জিনিস হচ্ছে, আই এম জাস্ট মেকিং থিংস ক্লিয়ার, সেটা হচ্ছে যে ওই 1.55 বিলিয়ন ডলারটা বেসিক্যালি 2019 এর, মানে 2020 তে মনে হয় 175। সো এটা যেটা হইছে, এটা আসলে রিসেন্ট করোনার জন্য ওই দেখা গেছে যে লোকজন বাসায় বসে অনেক বেশি স্পেন্ড করছে, সো এই কারণে হয়তো 2019 একটু কম ছিল, 1.55। সো ইট ওয়াজ গ্রেট টু। আর মাইন্ডফিশার স্যার, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট যে আপনি মাইন্ডফিশারের সাথে ইনভলভ ছিলেন, বাট একটা মানে হচ্ছে যে মাইন্ডফিশার কিন্তু স্যার এখন আবার হয়ে গেছে, ভেঙে গেছে, আপনি মনে হয় শুনে থাকবেন, ভেঙে গেলে আলফা পটেটো আর উল্কা গেম আলাদা আলাদা হয়ে গেছে। সো গেমটা ভালো ছিল বেশ, এবং দে হ্যাড গুড ইনভেস্টমেন্টস, আইসিটি ডিভিশন থেকে শুরু করে অন্যান্য ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্টমেন্ট পেয়েছে। আই এম ভেরি গ্ল্যাড স্যার। স্যার
Yeah, so I'm very much glad যে স্যার ইউজুয়ালি দেখা যায় যে একাডেমিক সেক্টরে যারা আসলে জড়িত থাকেন দেখা যায় যে হয়তো ইন্ডাস্ট্রি লেভেলে এইসব জায়গায় হয়তো কম থাকে, মানে হয়তো আসা যাওয়া বা যাওয়া আসা কম থাকে। সো আমি অবাক হলাম যে ইউ হ্যাভ very updated information with you. So thank you very much. I'm feeling good about that, sir. Thank you very much. You are welcome. Your session was really enjoyable, and I want to give you again thank you very much. And when things will change, we can invite you in our department. That Pritam was saying, we are looking forward to see you in our department in physically, inshallah. Inshallah, sir. Inshallah, sir. I'd love to come there. I'd love to come there. Thank you. থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে আগামী দিনের কালকের দিনের কার্নিভালের প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ কালকে সবার সাথে আবার কার্নিভালের সমাপনী দিনের 3টা ইভেন্টে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।